এটা শেয়ার করে দিন গ্রুপে, এরপরে এ থেকে শেয়ার করে দিন। আচ্ছা, সবাই জয়েন হয়ে যাক। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ। আজকে আরেকটা লাইভ ক্লাস নিয়ে চলে আসছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের বিসিএস মাস্টার প্ল্যান এক্সাম ব্যাচ 120 ডেজের 13তম ব্যাচের কথা। এটা হচ্ছে শুভ উদ্বোধন। আর আমরা কথা বলবো যে এখানে বিশেষ করে যারা নতুন ভর্তি হয়েছেন তাদের কিছু প্রশ্ন থাকে, তাদের মনে কিছু কিউরিওসিটি থাকে কিভাবে কোন এক্সাম হবে, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমাকে একটু ক্লিয়ার করুন যে কে কোথা থেকে দেখছেন, আর ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর কথাগুলো স্পষ্ট কিনা। ক্লিয়ার হলে একটু আমাকে কাইন্ডলি কনফার্ম করবেন। আর কে কোথা থেকে দেখছেন বলবেন। আর যারা ভর্তি হয়েছেন তারা ডেফিনেটলি ক্লাস করবেন, একটা কাগজে লিখে রাখবেন। আমি কিন্তু ব্যাচ শুরু যখন হবে, আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে, আগামীকালকে অথবা এর পরের দিন, অর্থাৎ আপনাদের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ কালকে বা পরশু আমরা শুরু করব। এর মধ্যে হচ্ছে আপনাদের কিন্তু পরবর্তী কোনো প্রশ্ন করলে আমি অ্যান্সার দিব না, কারণ আমি আজকে পুরা লাইভ ক্লাস নিচ্ছি হচ্ছে আপনাদের যত প্রশ্ন থাকে। নর্মালি হচ্ছে ব্যাচ শুরু হলে অনেকের মনে কিছু প্রশ্ন থাকে, সো আমি এই প্রশ্নগুলো সাজিয়েছি আজকে, ঠিক আছে? আচ্ছা, সুতরাং যারা এডমিশন নিয়েছেন তারা হচ্ছে প্রশ্নগুলো আজকে করবেন। হ্যাঁ, আমি আলোচনা করার পর যদি কোনো প্রশ্ন থাকে করবেন, আপনাদের কমেন্ট সেকশনে হচ্ছে প্রশ্নগুলো করে রাখবেন। আর আমি হচ্ছে আপনাদের ব্যাচ নিয়ে টোটাল একটা আলোচনা করে দিব, সামারি করে দিব। আশা করছি যে আর কোনো প্রশ্ন করতে হবে না ব্যাচে। কিন্তু এই ক্লাসের পরে কেউ প্রশ্ন করলে এটা অ্যান্সার দেওয়া হবে না। আর কারণ হচ্ছে আমি টোটালি একদম ডিটেলস, নর্মালি 13টা ব্যাচ 12টা ব্যাচ পরিচালনা করার মধ্যে যে প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি সেইগুলোই আজকে আলোচনা করব। আর যারা নতুন ভর্তি হবেন তাদেরকে বলে দিচ্ছি 2550 টাকা কোর্স ফি, হ্যাঁ, 120 দিন সময়। ওকে, কে কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি দেখছেন, একটু কাইন্ডলি কমেন্ট করে বলেন। আর সব কিছু ক্লিয়ার কিনা, তাহলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতে পারি। আর যারা ভর্তি হয়েছেন তারা ডেফিনেটলি ক্লাসটা করবেন, একটা কাগজ নিয়ে নেন, আপনার অনেক প্রশ্নের অ্যান্সার আজকেই পেয়ে যাবেন, ঠিক আছে? এটাকে ওরিয়েন্টেশন ক্লাস বলে। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার থাকলে আমাকে একটু মোবাইলটা দিও, হ্যাঁ, শেয়ার করে দিয়ে আমাকে দিয়ে দাও। হয়েছে? ওকে, অ্যাটেন্ড সবাই হাজির হয়ে যাবে। হ্যাঁ, সবাই উপস্থিত হলে আমরা ইনশাল্লাহ আলোচনায় ঢুকে যাব। এবারে সিলেবাসটা অনেকেই মনে হয় আমাদের পেজে দেখেছেন, তাই না? অস্থির একটা সিলেবাস করেছি। আমাদের বিগত সিলেবাসগুলো খুব সুন্দর, তবে ওইটা করেছিলাম মোবাইলে। এবারে প্যাটার্ন আরও স্ট্যান্ডার্ড। আমি আশা করছি যে আমরা পেজে যে সিলেবাস শেয়ার করেছি এরপরেও আমি আরেকটু আপডেট করেছি, ওইটা দেখার পর আপনাদের মাথা ঘুরাই যাবে, ঠিক আছে? আশা করছি বাংলাদেশে কোনো এক্সাম ব্যাচে আপনি এরকম সিলেবাস পাবেন না, একদম ওপেন চ্যালেঞ্জ। এটা পারবেও না ভাই। আজকের একদিনে একটা মডেল টেস্টের সিলেবাস করতে গত সপ্তাহ থেকে শুরু করছি, অফিসে কাজ করছি, বাসায় কাজ করছি, আজকে এসে সারাদিন কাজ করলাম। সো একটা প্যাটার্ন দাঁড় করানো এত সহজ না, ঠিক আছে? তাও আবার এত বছরে 12টা ব্যাচে আমাদের সিলেবাস ছিল, ওইটাকে ফলো করে আরও একটু নতুন প্যাটার্ন করেছি। আচ্ছা, আমাকে একটু মোবাইলটা দিয়ে দাও, একটু কাইন্ডলি দেখি যারা ভর্তি হয়েছে ওরা অ্যাড হয়েছে কিনা। তারা ছাড়া মাহফুজা আপু, হ্যাঁ হ্যাঁ, যারা ভর্তি হয়েছেন তারা একটু কাইন্ডলি হাজির থাকবেন। হ্যাঁ, আপনার প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানেই, পরে আমি দিব না, না হয় গ্রুপে অনেক ইয়ে হয়ে যাবে। ওকে, যারা ভর্তি হয়েছেন তারা একটু কাইন্ডলি হাজির থাকবেন। হ্যাঁ, আপনার প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানেই, পরে আমি দিব না, না হয় গ্রুপে অনেক ইয়ে হয়ে যাবে। ওকে, সবাই হাজির? মেনশন করছো? কই মেনশন অপশন কই? এখানে মেনশন করা নাই। এটা কি আমার আইডি থেকে নিলাম নাকি পেজ থেকে? পেজ থেকে তো নিয়েছি না? ও ঠিক আছে, ওকে ঠিক আছে, তুমি একটু মাঝে মাঝে চেক দিও। হ্যাঁ, ক্লাসটা আছে এখানে। আচ্ছা, চলেন আমরা প্রথমে আলোচনায় ঢুকে যাই। যেহেতু আমার আসলে সময়টা এমন থাকে যে আমি আসি সপ্তাহে 2 দিনের জন্য, সো ওইভাবে আসলে একদম ঢোক ঢাল পিটিয়ে আজকে ক্লাস নিব ওরকম সুযোগ থাকে না। তবে আমি বলেছি যে শুক্র শনিবারে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, এর মধ্যে ম্যাক্সিমাম সময় শুক্রবার হবে, কোনো ঝামেলা থাকলে শনিবার হবে না। ওকে, তা আমরা চলে যাই, আমাদের আলোচনা চলে যাই। যারা হচ্ছে ভর্তি হয়েছেন তাদের জন্য, প্লাস যারা ভর্তি হবেন। আর সিট আছে হচ্ছে 6টা, সরি 6টা না 5টা, আর 5 জন ভর্তি হতে পারবেন। ওকে, চলুন
আমাদের হচ্ছে বিসিএস মাস্টার প্ল্যান এক্সাম ব্যাচ, এটা হচ্ছে আপনার 120 দিনের। কত দিন? 120 দিন। ওকে, ডে হচ্ছে কত? 120 দিন। ডে 120 দিন। প্রথম কথা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে এটা কতদিন চলবে। ভর্তি হওয়ার পর আমরা ডিটেলস দেওয়ার পর প্রশ্ন থাকে কতদিন চলবে। ব্যাচটা 120 দিন চলবে, ঠিক আছে। 120 দিন কিভাবে যাবে, কতটা পরীক্ষা হবে, এখন আমরা আলোচনা করব। চলুন, প্রথম কথা হচ্ছে রেগুলার এক্সামটা আমি প্রথম কথা হচ্ছে এটা কতদিন চলবে? 120 দিন চলবে। আপনার রেগুলার এক্সাম কয়টা হবে? 89টা হবে। হ্যাঁ, 89টা রেগুলার এক্সাম হবে। আর 89টা রেগুলার এক্সামের মাধ্যমে হচ্ছে ফাইনাল এক্সাম, রেগুলার এক্সাম টোটাল 120 দিন। এখন রেগুলার এক্সামগুলো কীভাবে হবে? মনে করেন ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এভাবে আপনি আজকের দিনে, আজকে যখন আপনি পড়বেন, ডে 1-এর পড়া পড়বেন, রাতে আপনার রেগুলার এক্সাম হবে। এটা 30 হতে পারে, 40 মার্কের হতে পারে, 50 মার্কের হতে পারে। ওএমআর শিট দিয়েছি আপনাদেরকে। ওএমআর শিটের মাধ্যমে কী করবেন? রেগুলার এক্সামটা দিবেন। তাহলে রেগুলার এক্সামটা কীভাবে হবে? আমরা যে সিলেবাসটা দিয়েছি সেখান থেকে হচ্ছে আপনার ডে 1, যেখানে সিলেবাস মডেল টেস্ট 1, ডে 1। ডে 1 লেখা মানে হচ্ছে আপনার আজকের দিনের পড়াটা। আজকে সারাদিন ডে 1-এর পড়া পড়বেন, তারপর হচ্ছে আপনি রাতে একটা এক্সাম দিবেন। সেটার সময় হবে রাতের 8টা থেকে, রাতের 2টা বা 3টা পর্যন্ত, ঠিক আছে। আপনারা হচ্ছে রাতের 8টা থেকে রাতে 2টা 3টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। এরপর পরীক্ষা দিতে পারবেন না, গ্রুপ থেকে প্রশ্ন ডিলিট করে দেওয়া হবে। যদি কারো দরকার হয় তখন ডাউনলোড করে রাখতে পারেন। তবে আমি সাজেস্ট করবো কখনোই ডাউনলোড করে না রেখে সাথে সাথে এক্সাম দিবেন। কারণ একবার যদি পরীক্ষা মিস দেওয়ার হ্যাবিটটা হয়ে যায়, আপনি আর পরীক্ষা চালু করতে পারবেন না। এটা খুব মারাত্মক একটা হ্যাবিট, এটা রোগের মতো। সো রেগুলার এক্সাম হচ্ছে ডে 1। আজকে মনে করেন ডে 1, হ্যাঁ, আজকে ডে 1, আপনি ডে 1-এর পড়া পড়বেন, রাতে এক্সাম। মনে করেন কালকে ডে 2-র পড়া, রাতে এক্সাম। মনে করেন পরশু ডে 3, রাতে এক্সাম। এর পরের দিন ডে 4, রাতে এক্সাম। এভাবে আপনি টানা 3 দিন বা 4 দিন রেগুলার এক্সামের পরে চতুর্থ দিন কিংবা পঞ্চম দিনে গিয়ে, অর্থাৎ যে ডের যে যতটা সিলেবাস আমরা আপলোড করব, ধরেন 4টা ডের সিলেবাস আপলোড করলাম, পঞ্চম দিনে গিয়ে ফাইনাল এক্সামটা হবে, ঠিক আছে। সো যত ডে 1-এ রাতে, আজকে সারাদিন ডে 1 পড়ার পরে রাতে রেগুলার এক্সাম হবে। সেটা 30 মার্কের হতে পারে, 40 মার্কের হতে পারে, 50 মার্কের হতে পারে। টপিকের গুরুত্ব বুঝে এবং প্রশ্নের প্যাটার্ন বুঝে আমরা হচ্ছে প্রশ্ন কম বেশ করব, ঠিক আছে। আর সামনে আরও অনেক প্রশ্ন অ্যান্সার চলে আসবে। সো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে থাকেন। তারপর হচ্ছে আপনি যখন মনে করেন 4 দিনের পড়া শেষ করলেন, মনে করেন রেগুলার এক্সাম প্রথম দিন আজকে সারাদিন পরে রাতে একটা এক্সাম দিলেন, কালকে সারাদিন পরে রাতে একটা এক্সাম দিলেন, পরের দিন পড়া শেষ করে একটা রাতে এক্সাম দিলেন। এভাবে 4 দিন শেষ করার পর পঞ্চম দিনে আপনার ফাইনাল এক্সাম হবে। মনে করেন মডেল টেস্ট 1, এই মডেল টেস্ট 1-এর আন্ডারে 4 দিনের পড়া বসছিলেন, ঠিক আছে। আপনি যে 4 দিন রেগুলার এক্সাম দিলেন, এই 4 দিনের পড়াটাকে আমরা ফাইনাল এক্সাম হিসেবে 200 মার্কের দিব মডেল টেস্ট, বুঝছেন? মানে হচ্ছে আপনি 4 দিন যে হাড়ভাঙ্গা পরিশ্রম করলেন এবং রাতে পরীক্ষাও দিলেন, এটা কি ঠিকঠাক মতো প্রস্তুতি হয়েছে কি না সেটা আমরা পঞ্চম দিনে আবার ফাইনাল এক্সাম নিব। কেমন? সবসময় যে পঞ্চম দিনে হবে এমন না, মাঝে মাঝে চতুর্থ দিনেও ফাইনাল এক্সাম হতে পারে। সেটা ডের হিসাব করে আপনারা বুঝতে পারবেন। সো ফাইনাল এক্সামটা হবে 200 মার্কের, একদম টোটালি পিএসসির প্রশ্ন প্যাটার্ন 200 মার্কের আপনার হবে। এর মধ্যে রেগুলার এক্সামের সিস্টেমটা আমরা কি করছি? ডে 1, ডে 2, ডে 3, ডে 4-এর মাধ্যমে আমরা কি করব? প্রত্যেকটা বিষয়ের অল্প অল্প করে পড়ে নিব। অর্থাৎ মনে করেন বাংলা সাহিত্য আজকে পড়লাম, তারপর হচ্ছে আজকে বাংলা সাহিত্য, জিকে বাংলাদেশ, হ্যাঁ, ইংলিশ পড়লাম। পরের দিন মনে করেন আপনি গণিত পড়লাম, মেন্টাল অ্যাবিলিটি পড়লাম, বিজ্ঞান পড়লাম। আমার শ্বাস বেড়ে যাচ্ছে কেন? একটু মানে শ্বাস ছোট হয়ে আসছে। আচ্ছা, মনে করেন 3 নম্বর দিনে হচ্ছে আপনার ভূগোল আছে, নৈতিকতা আছে, এভাবে হচ্ছে পড়বেন, ঠিক আছে। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা মডেল টেস্টে আমরা বিসিএস যতগুলো সাবজেক্ট আছে সেগুলো আমরা অল্প অল্প করে শেষ করানোর চেষ্টা করব। কারণ আপনি যদি এক বিষয়ে একাধারে পড়তে থাকেন, বিরক্ত চলে আসার সম্ভাবনা আছে। যখন আমরা 4 দিনে প্রত্যেকটা বিষয় অল্প অল্প করে শেষ করলাম, তারপরেই পঞ্চম দিনে ফাইনাল এক্সামটা নিব প্রত্যেকটা বিষয় থেকে অল্প অল্প করে, ঠিক টোটালি পিএসসির প্রশ্নের আন্ডারে। এখানে কি থাকবে? আচ্ছা, মোট ফাইনাল এক্সাম কয়টা হবে? ফাইনাল এক্সাম হবে 25 অথবা 26টা। আচ্ছা, এই ওএমআর শিটগুলো হচ্ছে মার্কারটা একটু হয়। ওকে, 25টা হচ্ছে ফাইনাল এক্সাম হবে। কেমন? 25টা হচ্ছে ফাইনাল এক্সাম হবে 200 মার্কের। সো আপনি রেগুলার এক্সামও পাচ্ছেন 30-40টা প্রশ্ন করে অ্যাভারেজ, তারপর 25টা ফাইনাল এক্সাম পাচ্ছেন। টোটালি পিএসসির
আদলে, অর্থাৎ পিএসসি যেমন প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন থাকে তেমনি করে এখানে ফাইনাল এক্সামও প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন থাকবে। মানে অনেকে বলবে আমি তাহলে প্রত্যেকটা বিষয় পড়াতে হয় না, হবে। প্রত্যেক দিন রেগুলার এক্সাম যেখানে হবে এখানে প্রত্যেকটা বিষয় থেকে অল্প অল্প করে ডে 1-এ কিছু সাবজেক্ট থাকবে, ডে 2-তে কিছু সাবজেক্ট থাকবে, ডে 3-তে কিছু সাবজেক্ট থাকবে, ডে 4-এ কিছু সাবজেক্ট থাকবে। এভাবে প্রত্যেকটা বিষয় থেকে অল্প অল্প শেষ করে আমরা মডেল টেস্টে প্রত্যেকটা সাবজেক্ট থেকে অল্প অল্প করে, ঠিক পিএসসিতে যেভাবে প্রশ্ন থাকে, মনে করেন গণিতে 15টা, মেন্টাল এবিলিটি 15টা প্রশ্ন 15টা, বাংলা সাহিত্য গ্রামারে 35টা এভাবে থাকবে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে মডেল টেস্ট হবে 25টা, আর রেগুলার এক্সাম হবে 89টা। তার মানে 89টা সিলেবাস প্লাস হচ্ছে রেগুলার এক্সাম 25টার মাধ্যমে টোটাল 120 দিন আমরা কি করব, ব্যাচটা শেষ করব, ঠিক আছে। এখন অনেকে বলবে যে স্যার ওএমআর শিট দিয়ে চিল্লাচ্ছেন। একদম ওএমআর শিট হচ্ছে পিএসসির যে অরিজিনাল ওএমআর শিটটা আছে, একদম আপনার এক্সাম হলে যে অরিজিনাল ওএমআর শিটটা দেয়, ঠিক ওইটা দিয়ে আমরা হচ্ছে ফাইনাল মডেল টেস্টটা নিব, 200 মার্কের যে মডেল টেস্ট। কারণ পিএসসি তার 50 মার্কের মডেল টেস্ট হয় না হয় আমরা ওইটাও দিতাম। তো 200 মার্কের পিএসসি ঠিক অরিজিনাল ওএমআর শিটটা দিয়ে ফাইনাল এক্সাম দিবেন। আর রেগুলার এক্সামের জন্য হচ্ছে আমরা ছোট 30-40 মার্ক 50 মার্কের জন্য ওএমআর শিট রেখেছি। সো ওএমআর শিটের মাধ্যমে কি করবেন, পরীক্ষা দিবেন। কেমন ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিবেন, কিভাবে দিবেন সেটাও বলবো। তার মানে হচ্ছে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার কি লাগবে, ওএমআর শিট লাগবে। এখানে নতুন, এখানে একটা পয়েন্ট মনে আসছে, এটা লিখে রাখি, নতুন বই লাগবে কিনা পরে ভুলে যাবো। হ্যাঁ, ওকে, এটা লিখে রাখি। তাহলে আমরা কি গেলাম, রেগুলার এক্সাম গেলাম, ফাইনাল এক্সাম গেলাম, ওএমআর শিট গেলাম। এখন ওএমআর শিট কতটা আপনি ফটোকপি করবেন, ওএমআর শিট করবেন হচ্ছে আপনার 200 মার্কের আপনি 25টা করেন, 25 না 30টা করে নিন, এটা কাজে লাগবে। 30টা ওএমআর শিট হচ্ছে আপনি ফটোকপি করবেন। আমরা যে পিডিএফটা দিয়েছি, দোকানে যাবেন, গিয়ে ওদের মেইলেই আপনি যখন পিডিএফটা পাঠাবেন বলবেন যে মামা আমাকে পিডিএফ থেকে ফটোকপি করে দাও, তাহলে টাকা কম রাখবে। আপনি প্রিন্ট করলে টাকা বেশি লাগবে। সো আপনি ফটোকপি করে নেবেন ওএমআর শিট। 30টা হচ্ছে আপনি 200 মার্কের। আর রেগুলার এক্সামের জন্য আপনি যেহেতু 89টা, একটা রেগুলার এক্সামের ওএমআর শিট থেকে আমরা 3টা পরীক্ষা দেওয়ার সিস্টেম করছি, মনে হয় 3টা না 4টা মনে হয়, তাই না? 3টা বা 4টার মতো একটা ওএমআর শিটে পরীক্ষা দেওয়া হচ্ছে রেগুলার এক্সামের। সো ওইগুলো আপনি মোটামুটি 25টা আপনি যদি করেন, 25টা ওইটাও 30টা, রেগুলার এক্সামের 30টা ওএমআর শিট আপনি ফটোকপি করবেন। আর হচ্ছে ফাইনাল এক্সামের হচ্ছে কয়টা, 30টা ফটোকপি করবেন। দোকানে গিয়ে 2টা পিডিএফ, আমরা যে পিডিএফটা দিয়েছি আপনাদেরকে, বা এখনও যারা পান না তাদেরকে আমরা ক্লাস শেষে দিব, আপনারা আমাদেরকে ইনবক্স করে রাখবেন, যারা ভর্তি হয়েছেন তাদেরকে। আপনারা হচ্ছে এগুলো দোকানদারে গিয়ে ওদের কাছে কি করবেন, মেইলে পাঠাবেন, ওরা বলবেন পিডিএফ থেকে ফটোকপি করে দেন। তাহলে আপনার 1.5 টাকা করে হয়তো খরচ আসবে, 1.5 টাকা বা 2 টাকার আশেপাশে। যদি বেশি দোকান থাকে 1.5 টাকা, আর গ্রামের দোকান হলে 2 টাকা করে রাখবে ফটোকপি, ঠিক আছে। সো আমরা ওএমআর শিটের বিষয়টা বললাম, পিএসসির অরিজিনাল ওএমআর শিট দিয়ে পরীক্ষা নিব। এখন ওএমআর শিট, আচ্ছা ওএমআর শিটটা সাবমিট করবেন কীভাবে সেটাও আমরা বলবো। তারপর চলে আসে পিডিএফ। আমরা আপনাদেরকে হচ্ছে ওএমআর এর পিডিএফ প্লাস বুক পিডিএফ, হ্যাঁ আপনাদেরকে আমরা অলরেডি যারা আমাদেরকে ইনবক্স করেছেন প্লাস বাকিদেরকে দেওয়া হবে, যারা ইনবক্স এখনো করেনি আমরা নাম লিস্ট করে করে দেখব। ওদেরকে হচ্ছে এক সেট বইয়ের আমি যে এডিশনটা পড়ি, কারণ আমি ওইটার পিডিএফটা রাখি, এটা ভর্তির সময় লেখা আছে 20/21 এডিশনের বইটা আছে। আপনার পিডিএফটা আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আপনাকে, ওএমআর শিটের পিডিএফ এবং বইয়ের পিডিএফ। আমার আজকে প্রচুর শ্বাস ছোট হয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, একটু আমি রিল্যাক্স করতেছি, কারণ কেন জানি শ্বাস ছোট হয়ে আসতেছে আমার। আচ্ছা, চাপ। তাহলে আমরা অলরেডি যারা আমাদেরকে মেসেজ করেছেন, ভর্তি হয়েছেন, তাদেরকে আমরা পিডিএফ দিয়েছি, ওএমআর শিটের পিডিএফ, বইয়ের পিডিএফ সব দিয়েছি। এই বইটার পিডিএফ দিয়েছি এই কারণে, যাতে করে আপনারা আপনি হচ্ছে কি এটা যাতে মনে করেন যে অফিসে থাকেন বা গাড়িতে থাকেন, যাতে এই পিডিএফটা থেকে কী করবেন আপনি, যাতে কি করতে পারেন, পড়তে পারেন। বই নিয়ে পড়বেন, অন্তত এক সেট হলেও পুরাতন বই হলেও কিনবেন। আমি আবার বলি, নতুন বই কিনতে হবে এরকম শর্ত না। যেমন আমি আপনাদেরকে পিডিএফটা দিয়েছি, এটা 20/21 এডিশনের, আপনি 20 সালের এডিশনেরও পুরাতন বই নিতে পারেন, কোনো সমস্যা নেই। পড়া তো এগুলোই, পিএসসি যখন কখনো সিলেবাস চেঞ্জ হবে তখন নতুন এক সেট বই নিন, এর আগে নতুন এক সেট বইয়ের দরকার নাই। এখন অনেকের মনে প্রশ্ন, স্যার পিডিএফ তো ডাউনলোড করতে পারি না। এই ডাউনলোড করার সিস্টেমের পিডিএফ যে আপনি ডাউনলোড করতে পারেন না, তাও কিভাবে করবেন আমরা সেটা কি দিয়েছি, একটা ভিডিও দিয়েছি। অর্থাৎ আপনারা তো অনেকে থাকেন একদম বাচ্চা লেভেলের, হয়তো এটাও জানেন না যে পিডিএফ কীভাবে ডাউনলোড করতে। এটা না জানা দুঃখের না, এটা আমরাও অনেক কিছু হয়তো জানতাম না। সো আপনি হচ্ছে কীভাবে পিডিএফ ডাউনলোড করবেন তার ভিডিও আপনাকে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। যারা পান নাই তারা ইনবক্স করবেন। সো ওই সিস্টেমটা দেখে পিডিএফ আপনি কী করবেন, আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আমরা যে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কে ক্লিক করবেন। আপনার ব্রাউজার ওপেন হলে
হাতের ডান পাশে একদম উপরে 3 ডট মেনু থাকবে। 3 ডট মেনু থেকে ক্লিক করলে ডাউনলোড এনিওয়ে অথবা ডাউনলোড অপশনটা চলে আসবে। ঠিক আছে, আমরা ভিডিও দিয়েছি, ওটা দেখতে পারবেন। সো পিডিএফ কীভাবে ডাউনলোড করবেন এটাও বললাম, তারপর ওএমআর শিটের পিডিএফ দিয়েছি, বইয়ের পিডিএফ দিয়েছি, এটাও বলেছি। হ্যাঁ, তারপর হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে টাইম। অনেকের মনে প্রশ্ন যে আমি তো অনেকে চাকরি করে বা অনেকে হাউস ওয়াইফ বা অনেকে হচ্ছে আপনার টিউশন করে, আপনার পরীক্ষার টাইমটা কখন? এটা হচ্ছে আপনি ধরুন 8টা PM থেকে রাতের 3টা অথবা 2টা AM পর্যন্ত, অর্থাৎ আপনি এই পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে পরীক্ষাটা দিতে হবে। এরপরে আপনি গ্রুপে প্রশ্ন পাবেন না। প্রথম কথা, কারণ প্রশ্ন থাকবে না, এই কারণে প্রশ্ন রাখলে আলসেমি করে পরীক্ষা দেয় না, পরে দিব করতে করতে ব্যাচ শেষ হয়ে যায়, পরীক্ষা দিবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো আপনার পাইরেসি হওয়ার পসিবিলিটি থাকে। সো আপনি যদি মনে করেন কোনো কারণে পরীক্ষা দিতে পারলেন না ওই দিন, প্রবলেমটা জানান, তাহলে পরে এটা ডাউনলোড করে রেখে এরপরে পরীক্ষা দিতে পারবেন। সো এটা আপনার দায়িত্ব। প্রশ্ন থাকবে রাতের 8টা থেকে 3টা পর্যন্ত, 2টা বা 3টা পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন রাতে 2টা থেকে 3টা পর্যন্ত। এখন প্রশ্নটা আপলোড হবে কিভাবে? কোশ্চেন ডিলিট, কোশ্চেন আপলোড। একটা পয়েন্ট মনে আসছে, এটা লিখে রাখি, আপলোড। হ্যাঁ, ওকে। তো আপনাদের যার যে প্রশ্ন আছে এটা ডেফিনেটলি কোশ্চেন কমেন্ট সেকশনে করবেন। আমি আমার যে প্রশ্নগুলো বিগত বছরে ফেস করেছি সেটা হিসাবে আমি আলোচনা করতেছি, হয়তো আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে। ওকে, তাহলে আমরা কোশ্চেন পরীক্ষা দেওয়ার এক্সাম টাইমটা বললাম, সেটা হচ্ছে রাত 8টা থেকে আপনি 3টা বা রাতে 2টা পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন। এরপরে গ্রুপে প্রশ্ন থাকবে না, সো পরীক্ষা দিতে পারবেন না। ওকে, তারপর হচ্ছে প্রশ্ন সাবমিট সিস্টেমটা কি? ওকে, আপনি ধরেন এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন ছবি আকার আমরা যখন গ্রুপে পোস্ট করবো, যেমন মনে করেন আমি একটা এখানে রাখলাম আমার একটা ছবি, যেভাবে এটা ছবি তুললেন ফেসবুকে পোস্ট করলেন, প্রশ্ন ঠিক ছবিটা এভাবেই থাকবে। এরকম করে মনে করেন একটা কোশ্চেনে 2টা এভাবে ছবি আকারে কোশ্চেন আপলোড হবে। আপলোড হলে এরকম পেজ টু পেজ করে আপলোড হবে। মনে করেন একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ, এরকম করে পেজ করে পরীক্ষা প্রশ্ন আপলোড হবে। কোশ্চেন যখন আপলোড হবে তার যে কমেন্ট সেকশন আছে না, এখানে কমেন্ট সেকশন, এই কমেন্টে থাকে না, আমরা যে কমেন্ট করি যে থ্যাঙ্কস স্যার, এভাবে থ্যাঙ্কস লেখেন, বা গুড, এভাবে কমেন্ট সেকশন করার না। এই কমেন্ট সেকশনে একটা ক্যামেরার মতো একটা এরকম একটা অপশন থাকে, এখানে ক্লিক করে ওএমআর শিটটা ছবি তুলে এই কমেন্ট সেকশনে আপনি জমা দিবেন। বোঝা গেল? মানে একদম বাচ্চা লেভেলের থেকে আমি বুঝাই দিচ্ছি। আপনি কমেন্ট সেকশনে আপনার অ্যান্সার শিটটা ছবি তুলে, ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনি যে ওএমআর শিটটা করলেন, মনে করেন এটা একটা ওএমআর শিট, মনে করেন এটা একটা ওএমআর শিট, এখানে এক্সাম দিয়েছেন, এটা ছবি তুলবেন, ছবি তুলে কমেন্ট সেকশনে এখানে এসে জমা দিবেন। আপনি এক্সামে এভাবে কি করবেন, প্রশ্নের নিচে একটা কথা জমাতে দিবেন। এটা হচ্ছে যখন প্রশ্ন, মনে করেন এটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেন নিচে আপনি ওএমআর শিট, এই ওএমআর শিটটা জমা দিবেন। ওএমআর শিটটা কি করবেন, কোশ্চেনের নিচে জমা দিবেন। আর অ্যান্সার শিট যখন আপলোড করব, মনে করেন অ্যান্সার শিট আপলোড করলাম, অ্যান্সার যখন আপলোড করব এখানে আপনি মার্ক বসাবেন। মনে করেন আপনি 30-এর মধ্যে 25 পেয়েছেন। আবার ক্লিয়ার করে দেই, যেটা প্রশ্ন 8টা বাজে আপলোড হবে সেটা কমেন্ট সেকশনে পরীক্ষা দিয়ে ওএমআর শিটে ছবি তুলে জমা দিবেন। আর যেটা মনে করেন রাতে 9টা বাজে অ্যান্সার আপলোড হবে, ওই অ্যান্সার নিচে কত মার্ক পেয়েছেন এটা জমা দিবেন। দুইটাই জমা দিতে হবে। ওএমআর শিট প্রশ্ন নিচে জমা দেওয়া বাধ্যতামূলক, না হয় রিমুভ করে দেওয়া হবে। আর অ্যান্সার পোস্ট 9টা বাজে যেটা আপলোড হবে ওইটার নিচে আপনি কত মার্ক পেয়েছেন সেটা জমা দিবেন, না হয় রিমুভ করে দেওয়া হবে। দুইটাই জমা দিতে হবে, কারণ মডেল টেস্ট দিয়ে শুধু ছবি তুলে ওএমআর শিট জমা দিলেন, অ্যান্সার মিলালেন না, এটা কোনো কাজেই আসবে না। মডেল টেস্ট দেওয়ার গুরুত্ব হচ্ছে আপনি পরীক্ষা দিবেন, আমি এটা ভুল করলাম, কেন ভুল করলাম এটাকে গোল মার্ক করা, তারপর যে প্রশ্ন ভুল করছে এটা শিখে ফেলা। মডেল টেস্টের উপকারিতা এখানেই। যারা পরীক্ষা দেয় কিন্তু আনসার মিলে না, তাদের জীবনে মডেল টেস্ট কোনো কাজে আসে না। বুঝে গেল? সো আপনি টাইম ম্যানেজমেন্টের কথা বললাম, কোশ্চেন সাবমিটের কথা বললাম। এতক্ষণ পর্যন্ত সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে বলেন তো। দাও এটা দাও। কোর্সের হচ্ছে আপনি ইমরান ভাই, আপনি কি ভর্তি হয়েছেন? ভর্তি হলে ইনবক্স করেন। ভর্তি হলে অবশ্যই আমি আপনাকে অ্যাড করে দিব। আর রুহুল আমিন বলছেন কোর্স ডিটেল হচ্ছে আপনি কোর্সের কথাই বলতেছি, কি থাকবে। 120 দিনের কোর্স, আপনার এখানে এক্সাম ব্যাচ, সেখানে 2550 টাকা হচ্ছে কোর্স ফি। আপনি 2550 টাকা হচ্ছে সেন্ড মানি করবেন, তারপর হচ্ছে লাস্ট 3 ডিজিটটা আমাদেরকে বলবেন, তাহলে আমরা আপনাকে ভর্তি করাই দেবো। ঠিক আছে? ক্লাস দেখা যাচ্ছে না, কে বললো? সবাইকে অ্যাড করবে, এখন তো ক্লাসে আছি। আপনারা হয়তো একটু পরে মেসেজটা করেছেন। ঠিক আছে?
আচ্ছা, কমেন্ট সেকশনে হচ্ছে আপনার কোর্স ডিটেলসটা দিয়ে দিতে বলতেছি। পেজ থেকে কোর্স ডিটেলস যাকে মেসেজ করছি ওইটা হচ্ছে কপি করে কমেন্ট সেকশনে দিয়ে দাও। আচ্ছা, কোর্স হচ্ছে আপনি কোর্স ডিটেলস এটা 2550 টাকা। কী থাকবে এটা তো আপনি দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? ওকে, আমরা তাহলে আলোচনা করে আবার বলছি, অনেকে বলছে যে আমরা তো এখন পিডিএফ পাই নাই। আমি এখন ক্লাসে আছি, ক্লাস শেষে যারা পান নাই তাদেরকে আমরা ডিটেলস পাঠিয়ে দেবো। যারা ভর্তি হয়েছেন পিডিএফ পান নাই, সিক্রেট গ্রুপের লিঙ্ক পান নাই, তাদেরকে আমরা এগুলো দিয়ে দিব। অস্থির হওয়ার কিছু নেই। আমি তো এখন ক্লাসে আছি, এখন কীভাবে দিব? অলরেডি যারা আগে মেসেজ করেছেন তাদেরকে অলরেডি পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, তাহলে সাবমিশন সিস্টেমটা বললাম। কোশ্চেনের নিচে হচ্ছে কমেন্ট সেকশনে এখানে হচ্ছে ওএমআর শিট জমা দিবেন, আর অ্যান্সার শিটের নিচে মার্ক বসাবেন। ওকে, সাবমিশন সিস্টেমের কথা বললাম, কমেন্ট সেকশনে দিবেন। অ্যান্সারটা আপনি নিজে মিলাবেন, কারণ আপনার অ্যান্সার যদি আপনি নিজে না মিলান তা আপনার ভুল হলো কিভাবে বা কোনটা হলো এটা আপনি বুঝবেন কিভাবে? এই জন্য অ্যান্সার শিট অলওয়েজ নিজে মিলাতে হয়। অ্যান্সার শিট আপনি নিজে মিলাবেন। অনেকে বলুন যে অ্যান্সার শিটকে আমরা নিজে মিলাবো, প্রশ্ন তো আমরা দিলাম, ভর্তি হলাম, তো অ্যান্সার শিট মিলাবো কেন? আরে ভাই, তোমার সমস্যা, তুমি মিলাবা না। প্রশ্ন তুমি অ্যান্সার করছো, কোনটা ভুল করছো নিজে মিলে দেখতে হবে যে আমি এই প্রশ্নটা ভুল করছি। এটা যদি আরেকজনে, মানে আমার সমস্যা, আমার বউকে যদি আরেকজন ডাক্তার দেখাইতে হবে নাকি? নিজের বউকে তো নিজে ডাক্তার দেখাইতে হবে। সো আপনার প্রবলেম হচ্ছে আপনি সলভ করবেন। কেমন? প্রশ্ন আপলোড করবো এবং অ্যান্সার আপলোড করবো, এটা হচ্ছে কথা। তারপরে সিক্রেট গ্রুপে এখানে হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার যেখানে এক্সাম হবে এটা একটা গ্রুপ থাকবে, আর একটা হচ্ছে পিডিএফ পিকচার গ্রুপ থাকবে। হ্যাঁ, পিডিএফ পিকচার গ্রুপ থাকবে। এক্সাম গ্রুপে হচ্ছে আমি নোটিশ দিব, এক্সাম হবে, সব কিছু এক্সাম গ্রুপে হবে। আর পিডিএফ পিকচার গ্রুপের কথা যেটা বললাম সেটার মধ্যে হচ্ছে আমাদের যত যাবতীয় পিডিএফ আছে, আজ পর্যন্ত আমরা যত যাবতীয় পিডিএফ দিয়েছি সেখানে হচ্ছে আপনি পাবেন। যেমন আমরা যে এডিশনের বইটা দিয়েছি এটার পরেও তো যেমন বিসিএস কিছুদিন আগে 46তম হলো, তো 46তম বিসিএস যে হলো, বিগত বিসিএস যে আপডেট তথ্যগুলো আমরা পিকচার গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? সো পিডিএফ পিকচার গ্রুপে গিয়ে আমাদের যত পিডিএফ আছে এগুলো পাবেন। আমরা তো আপনাকে মেসেঞ্জার দিবই, তাও আপনি ওখানে অনেক পিডিএফ পাবেন, অনেক দরকারি পিডিএফ আমরা পিডিএফ পিকচার গ্রুপে আপলোড করে রাখি। তো পিডিএফ পিকচার গ্রুপ হচ্ছে পিডিএফগুলো পাওয়ার জন্য ওই গ্রুপে অ্যাড হবেন। আর এক্সাম গ্রুপগুলোর মধ্যে হচ্ছে নোটিশ, এক্সাম, যাবতীয় সব কাজ এক্সাম ব্যাচেই হবে। পিডিএফ পিকচার জাস্ট পিডিএফগুলো থাকবে, ঠিক আছে? আপনাকে তো আমরা অলরেডি পাঠিয়েছি, ওখানেও পাবেন, আবার ওই জায়গায় ওই গ্রুপেও পাবেন। সো আপনার সিক্রেট গ্রুপে হচ্ছে এগুলো আজকে রাতের মধ্যে সবাইকে আমরা অ্যাড করে দিব। এরপর আপনাদের সাথে পরামর্শ করে কালকে কি শুরু করা যায় না এরপরের দিন শুরু করা যায় সেটা আপনাদের পারমিশন নিয়ে আমরা করব, কেমন? সো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম যে সিক্রেট গ্রুপটা আসলে কি। এটা পেইড ব্যাচ, যেহেতু এটা তার পেজে সব কিছু হবে না, সিক্রেট গ্রুপই থাকবে। সো যারা এডমিশন নিয়েছেন তারা সিক্রেট গ্রুপে প্রত্যেককে অ্যাড করা হবে। তারপর হচ্ছে মেসেঞ্জার গ্রুপ। কেন মেসেঞ্জার গ্রুপ? হচ্ছে সলভ মেসেঞ্জার গ্রুপে থাকলে যেটা হয়, সব কিছু তার পিডিএফ নোটিশ আকারে করা যায়। অনেক সময় বলে যে ভাই এই কোশ্চেনটাতে একটু কনফিউশন লাগতেছে, এটা অ্যান্সার কি ঠিক আছে? তো আমি দেখা গেছে মেসেঞ্জার গ্রুপে কি করলাম, এখানে আমি না ভাই এটা তো ভুল আছে একটু। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ হচ্ছে ডিসকাশনের জন্য। মেসেঞ্জার গ্রুপ থাকলে এটা বাংলাদেশে কোনো এক্সাম গ্রুপে খুব বেশি এটা রাখে না, রাখলেও অ্যাক্টিভ না। আর আমার মেসেঞ্জার গ্রুপের সুবিধা হচ্ছে আমি সরাসরি মেন্টরিং করি। সো এখানে আমি মোটামুটি সলভ করার চেষ্টা করি। ধরেন আপনার কোনো একটা কোশ্চেনে কনফিউশন যে এটা কি রাইট কিনা, এটা আমি বলে দিব, অথবা অনেক প্রশ্ন থাকে না। সো মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার ডিসকাশনের জন্য, কোশ্চেন আনসারিংয়ের জন্য বা কোনো কিছু জানার থাকলে মেসেঞ্জার গ্রুপে বলবেন। তো মেসেঞ্জার গ্রুপটা আমি কখন অ্যাক্টিভ থাকবো? নর্মালি তো আপনি সারাদিনের মধ্যে টুকটাক বিষয় আপনারা, আমি বলবো যে আপনারা হচ্ছে সন্ধ্যার পর মনে করেন আপনাদের কোশ্চেন অ্যান্সার করবেন কিভাবে, মানে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন লাগলে সেটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে করে রাখবেন। আমি যখন অফিস থেকে আসবো রাতে এটার সমাধান করে দিব। আবার এটা অস্থির হওয়ার দরকার না যে ভাই মেসেজ করে রাখছি দুপুরে আপনি রাতে অ্যান্সার দিলেন কেন। আমি অফিস টাইমে, ওয়ার্কিং টাইমে তো আর আপনার করা যায় না। কিছু কিছু কোশ্চেন অ্যান্সারিং আছে যেটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে জানবে, উনি এটা করে দিবেন। আর যে কোশ্চেন অ্যান্সারিংটা উনি জানবে না সেটা আমি রাতে সলভ করবো। সো আপনাদের কোশ্চেন অ্যান্সার, যেমন আপনারা নর্মালি কনফিউশন কোশ্চেনগুলোই করবেন, সো এগুলো তো রেফারেন্স সহকারে আমাকে দিতে হবে। এটা তার অফিস আওয়ারে করা যাবে না। সো এটা হচ্ছে রাতে আমি যত কোশ্চেন অ্যান্সার আছে এটা রাতে করবো। এর মধ্যে যদি দিনে সময় পাই, দিনে তো আমি কথা বলবোই। আর আপনারাও দিন এমনি ইন্টারনেটে আসার দরকার না, আপনারা সবসময় রাতে পড়া শেষ করে এরপরে পরীক্ষা দিতে যখন আসবেন তখন আপনার কোনটা কনফিউশন কোনটা কি এটা মেসেঞ্জার গ্রুপে বলবেন। সো মেসেঞ্জার গ্রুপে হচ্ছে সলভ, কোনো কোশ্চেন থাকলে সলভ করা, কোনো কিছু জানতে চাওয়া হলে মেসেঞ্জার গ্রুপ। এটা কোনো প্রেমের গ্রুপ না যে এখানে মানে প্রেম রিলেটেড আলোচনা হবে। সো এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে গুরুত্ব দিবেন। আবার একটা কাজ করবেন, যদি শুনছি যে মেসেঞ্জার গ্রুপ থেকে আরো জন ইনবক্সে কেউ নক করছেন, তাহলে আপনাকে এখানে চিরতরে রিমুভ করে দেওয়া হবে। আমার ব্যাচ আলহামদুলিল্লাহ এই ধরনের আলতু-ফালতু কাজটা হয় না, আমি যেহেতু মেন্টরিং করি। সো আপনারাও যেহেতু নতুন ব্যাচ, আপনাদেরকে প্রথম দিন বলে দিলাম মেসেঞ্জার গ্রুপটা অনলি ফর ডিসকাশন।
আপনারা কি করবেন, ডিসকাশনই করবেন, কোশ্চেন করবেন। এখানে একজন ইনবক্সে গিয়ে নক করবেন না, নক করলে আপনি গ্রুপ থেকে বাদ। যদি আমার কাছে কমপ্লেন আসে কোনো একটা ব্যাচে আসছিল, সাথে সাথে রিমুভ করে দিছি। সো এই কাজটা ভুলেও করবেন না যারা ভর্তি হয়েছেন। সো মেসেঞ্জার গ্রুপ হচ্ছে এই কারণে, মেসেঞ্জার গ্রুপে আমরা অলরেডি আজকে রাতে আলোচনা করার পরে হচ্ছে অ্যাপ্রুভ করবো। যারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে ওরা রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমরা অ্যাপ্রুভ করবো রাতে। তারপর হচ্ছে লোগো টোগো দিয়ে সুন্দর করে ডিজাইন করতে হবে, একটু সময় লাগবে। আচ্ছা, পিডিএফ পিকচার গ্রুপের কথা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। পিডিএফ পিকচার গ্রুপের কথা আমরা একটু আগে আলোচনা করছি। এখানে পিডিএফগুলো পাবেন, এটা নিয়ে কথা বলার দরকার নেই। রুল যেটা আমরা আগের কোনো এক্সাম ব্যাচে দিই নাই, এবারের এক্সাম ব্যাচে অলরেডি আমি হাজিরা খাতার ছবি আপলোড করেছি এবং রুল নাম্বার দিয়েছি, একদম ইউনিক। পিএসসিতে যত ডিজিটাল রুল থাকে প্রত্যেকের রুল সহ আমি আপলোড করেছি পেজে, আশা করছি পেয়ে যাবেন। ওই রুলটা অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার বলে রুল নাম্বার বলেন, এটা দিয়ে আপনি ওএমআর শিটের মধ্যে বৃত্ত ভরাট করে তারপর এক্সাম দিবেন। এবার আমি প্রথম 13তম ব্যাচে আমি এই ইউনিক রুলটা তৈরি করছি। কেন, রুল নাম্বার দিলে যেটা সুবিধা হয়, আপনার এক্সাম হলে যেটা রুল নাম্বার, অনেকে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কনফিউশনে পড়ে। তো পিএসসির এক্সাম হলে নর্মালি আমরা যে রুল বলি, রেজিস্ট্রেশন নাম্বার বলি, একই জিনিস। এত বড় একটা নাম্বার আছে, ওই নাম্বারটা বসাই বৃত্ত ভরাট করে তারপর এক্সাম দিবেন। তাতে আপনার এক্সাম হলে ওএমআর শিটের বৃত্ত ভরাট করা বা রুল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করার চান্স কমে যায়। সো এই রুল নাম্বারটা যেটা দিয়েছি এটা বাংলাদেশে কোনো এক্সাম ব্যাচে নাই। সো এই রুল নাম্বারটা আপনারা পেয়ে যাবেন, যারা অলরেডি পেজে দেখেছেন আমি আপলোড করেছি। এখান থেকে নিজ নিজ রুল নাম্বারটা আপনি যখন মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন তখন নামের পাশে রুল নাম্বারটা লিখে রাখবেন, ঠিক আছে? ওকে, সো রুল নাম্বারটা কি এটা অলরেডি আমি পেজ পোস্ট করেছি, এটা আশা করছি দেখেছেন আপনারা। তারপর রিমুভ, আপনি হচ্ছে এখন রিমুভটা এটা হচ্ছে 30 টাকা, রেগুলার এক্সামের জন্য 30 আর ফাইনালের জন্য 50 টাকা জরিমানা। ভাই এটা আমার ওয়াইফ আমার এক্সাম ব্যাচে পরীক্ষা দিলে ও পরীক্ষা মিস করলে ওর থেকে জরিমানা নেওয়া হবে। সো এখানে আপনার আমার যে গ্রুপের যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি রেগুলার এক্সাম মিস করলে 30 টাকা জরিমানা থাকবে, ফাইনাল এক্সাম মিস করলে 50 টাকা জরিমানা থাকবে। এখন অনেকে বলবে যে আমি তো হসপিটালে আসছিলাম, তা আমাকে কেন রিমুভ করলেন? না, আপনি যদি কোনো কারণে একান্ত কোনো প্রবলেম থাকেন তাহলে সেটা কমেন্ট সেকশনে পি লিখবেন। এখন অনেকে যদি এমন সিরিয়াস অবস্থা থাকে যে মানে আইসিইউতে ছিলেন অথবা আপনার ইমার্জেন্সিতে ছিলেন, আপনার পি লেখার সিচুয়েশন ছিল না, আমাদেরকে একটু কাইন্ডলি জানালে আমরা হচ্ছে আপনাকে অ্যাড করে দিব। নিয়ম অনুযায়ী হাজিরা ডাকলে তো রিমুভ হবেনি, পরে আমাদেরকে তথ্যটা জানালে আমরা অ্যাড করে দিব। কথা হচ্ছে বিনা কারণে কাউকে রিমুভ করা হবে না। যারা কোনো প্রবলেমে থাকেন তারা কি করবেন, এটা পি লিখে রাখবেন, কমেন্ট সেকশনে কি করবেন, পি লিখে রাখবেন। আমরা বুঝবো যে কষ্ট করে ডিটেলসও লিখতে বলি নাই, আমাকে ইনবক্স করে জানাতে হবে না যে ভাই আমার তো আজকে এই সমস্যা আছে, এটা রচনা আকারে লিখে দিলেন যে এর এই সমস্যা দরকার নেই। আপনি ওয়ানলি শুধু কি করবেন, কমেন্ট সেকশনে পি লিখলে বুঝবো যে ভাইটা বা আপুটা কি আছে, একটা প্রবলেমে আছে, আমরা ওনাকে রিমুভ করবো না। কিন্তু কোনো কিছু না, যা মনে শান্তিতে ঘুম দিলাম, আজকে কোনো আর এক্সাম আসে নাই, খবর নাই, সকালবেলা দেখবেন আপনার নাম গ্রুপে নাই, শেষ। তখন সুন্দর করে জরিমানা কিন্তু দিতে খুব কষ্ট লাগে, বুঝছেন? 2550 টাকা দিতে কষ্ট লাগবে না, কিন্তু 30 টাকা 50 টাকা জরিমানা দিতে অনেকের ইগুতে লাগে। হ্যাঁ, রিমুভ করছেন কেন, আমি আর গ্রুপে অ্যাড হবো না। ভাই আপনি না অ্যাড হলে আমার কি? আপনাকে আমি যে হাজিরা ডাকতেছি, হাজিরাটা তৈরি করতে কত কষ্ট, হাজিরা খাতাটা দেখছেন? রুল তৈরি করে করে কত সুন্দর করে তৈরি করছি, অনেক কষ্ট হাজিরা খাতা তৈরি করছি। আপনার হাজিরা না রাখলে আমার কষ্ট কমবে। আপনাকে রিমুভ করার অপশনটা রাখা হয়েছে এই কারণে যাতে করে আপনি পরীক্ষাটা ঠিক মতো দেন। আমি কেন ব্যাচে মাত্র এই 30 অথবা 40 জন ভর্তি রাখি জানেন? এর বাহিরে কেন ভর্তি রাখি না? তার কারণ হচ্ছে হাজিরা খাতা মেনটেন করলে প্রত্যেকের খোঁজ খবর নেওয়া যায়। আমি এখান থেকে লাইভ ক্লাসে চ্যালেঞ্জ করছি, আপনার বাংলাদেশের কোনো এক্সাম ব্যাচে আমার মতো মনিটরিং করে না, কেয়ার করে না গ্যারান্টি। এই জন্যে আমার কোর্স ফিটা 2550 টাকা, কারণ আমি একদম যত্ন করি। যার কারণে হাজিরা খাতা থাকার কারণে আপনারা চাইলেও ফাইজলামি করতে পারেন না। আর এমন এক্সাম ব্যাচ আছে, এমন কোচিং আছে, জীবনে খোঁজ খবরও নেই, দেখে না কি রে ভর্তি নিলাম, টাকা নিলাম, কিন্তু ওকে পরীক্ষা দিচ্ছে নাকি দিচ্ছে না কেউ দেখে না। সো কেন বিসিএস মাস্টার প্ল্যান এক্সাম ব্যাচে ভর্তি হবেন 2550 টাকা দিয়ে? অনলি ফর রিজন এটা, আপনি পরীক্ষা না দিলে সুন্দর করে কান ধরে বের করে দেওয়া হবে, তারপর জরিমানা দিবেন, বিকাশে পাঠিয়ে দিবেন। এরপরে জরিমানা দিলে গায়ে চামড়া ভারী হয়ে যাবে যে কেন জরিমানা দিলাম। আজ জীবনে ভুল হবে না, একটা দুইটা থাকে যে 3-4 দিনও ভুল করে আবার জরিমানা দেয়, ওগুলোর কথা বলে লাভ নেই। ওকে, সো রিমুভ অপশন আমরা আলোচনা করলাম। অ্যাটেন্ডেন্স, আচ্ছা এতক্ষণ যে আলোচনা করছি এটা ক্লিয়ার কি না? যারা ভর্তি হবেন তারা হচ্ছে এই নাম্বারে 83018384907005 এই নাম্বারে 2550 টাকা সেন্ড মানি করবেন, ঠিক আছে? 5 জনই ভর্তি হতে পারবেন, আর ভর্তি হতে পারবেন না, শেষ, লিমিট শেষ। আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি যারা ভর্তি হয়েছেন তাদের কাছে ক্লিয়ার কিনা? যারা ভর্তি হবেন আজকে রাতের মধ্যে ভর্তি হবেন, কালকে আর সুযোগ নেই। একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে বলেন যে ভাই এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। আমাকে একটা ফোনটা দাও।
ও আমাদের এডমিট প্ল্যান থেকে 15টা আসন বাকি, কপি না 15 না 5 জন বাকি আছে, এটা বলে দিয়েছে আর কি। আচ্ছা হ্যাঁ, সিলেবাস কি পিডিএফ একসাথে দিয়ে দিবে? না না না, সিলেবাস পিডিএফ একসাথে কীভাবে দিবে? আজকে এক মডেল টেস্টের সিলেবাস তৈরি করতে তো আজকে 1 সপ্তাহ করতেছি, গত সপ্তাহে কাজ করছি, অফিসে কাজ করছি, আজকে সারাদিন কাজ করছি। আমাদের সিলেবাসগুলো রেডিমেড ওই কোচিংয়ের ওই গুলিস্তানে পাওয়া যায় না, একটা পিডিএফ তৈরি করতে অনেক পরিশ্রম হয়। মাথা চুল দেখলেন না, পুরো পাতলা হয়ে গেছে আপনাদের সিলেবাস রেডি করতে করতে। এই সিলেবাস নিয়ে কাজ না করলে আমি বই লিখে ফেলতে পারতাম, এত কষ্ট হয়। সিলেবাসগুলো পার্ট প্রত্যেকটা মডেল টেস্টের, মনে করেন আজকে মডেল টেস্টের প্রথম মডেল টেস্টের সিলেবাস আজকে আপলোড হবে, তারপর মনে করেন আপনি 5 দিন পরে যখন ফাইনাল এক্সাম হবে ওই দিন আবার সেকেন্ড মডেল টেস্ট আপলোড হবে, সিলেবাস আপলোড হবে। ভালো একটা প্রশ্ন। তারপর মনে করেন যেদিন দ্বিতীয় মডেল টেস্ট ফাইনাল এক্সাম হবে সেদিন রাতে তৃতীয় মডেল টেস্টের প্রশ্ন আপলোড হবে। সো যেদিন মডেল টেস্ট ফাইনাল যেটা থাকে এরপরের মডেল টেস্টের সিলেবাসটা ওই দিন রাতেই আপলোড হবে। সো সিলেবাস কখনোই একসাথে আপলোড করা পসিবল না। আর আমাদের যে সিলেবাস এগুলো থেকেও পারবেও না, এগুলো পার ডে বাই কাজ করতে হয়। এগুলো এরকম না যে রেডিমেড করা একটা আলতু ফালতু সিলেবাস দিলাম, এরকম কিন্তু না। সো সিলেবাসটা এমন। এতক্ষণ পর্যন্ত সব কিছু ক্লিয়ার থাকলে আমরা পরবর্তী কথা যাই। হ্যাঁ, ইমরান ভাই বলতেছেন ভাই এত ইমোজি দিতে হবে না, আপনি ইনবক্স করে রাখেন, আমরা সব কিছু ডিটেলস দিয়ে দিব, ঠিক আছে? আর হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করেন, ওকে? ওএমআর আপলোডের নিয়মটা অলরেডি আমি ছবি আকারে দেখাইছি, আমি আবারও দেখাই। আপু একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করুন, হ্যাঁ, কারণ একই কথা বারবার আলোচনা করলে অনেকে বিরক্ত হয়ে যেতে পারে, ওকে? ওএমআর শিট আপলোডের সিস্টেম হচ্ছে, ধরুন আমি একটা প্রশ্ন, এটা সিক্রেট গ্রুপ, এটা আমার গ্রুপ, এখানে মনে করেন প্রশ্ন দিলাম মডেল টেস্ট 1, এখানে উপরে ডেসক্রিপশন থাকবে, এখানে ছবি আকারে মনে করেন একটা ছবি, 2টা ছবি, 3টা ছবি, 4টা ছবি, মনে করেন এখানে মডেল টেস্ট থাকলো, এটা হচ্ছে মডেল টেস্ট ছবিটা, প্রশ্ন হ্যাঁ, মডেল টেস্টের ছবি আকারে আপলোড হবে। এটা হচ্ছে কমেন্ট সেকশন, মানে এটা কমেন্ট সেকশন, হ্যাঁ, কমেন্ট সেকশন। এখানে মনে করেন আপনি মনে করেন কি তানাজ আপু, হ্যাঁ, তানাজ আপু আপনি যখন কমেন্ট করতে আসবেন এখানে আপনি কি করুন, এখানে কমেন্ট সেকশন, এখানে ছবি আকারে, এই যে আপনি কমেন্টটা করলেন এই জায়গার মধ্যে আপনি ছবি আকারে জমা দিবেন। এখানে কোশ্চেনের নিচে ওএমআর কি দিবেন, ছবিটা দিবেন। বুঝতে পারছেন? মানে প্রশ্ন যেটা আমি আপলোড করব এটার নিচে ওএমআর শিটটা জমা দিবেন। আর যখন আমরা অ্যান্সার শিট আপলোড করব রাতের 9টা, এটা এই প্রশ্ন আপলোড হবে হচ্ছে রাতের 8টা, অ্যান্সার আপলোড হবে রাতের 9টা। যখন এখানে অ্যান্সার আপলোড হবে, এরকম অ্যান্সার আপলোড হবে, এর কমেন্ট সেকশনে গিয়ে মার্ক পাইছেন মনে করেন 25, সেটা লিখবেন। কেউ পাইছে 20, সেটা লিখবেন। কেউ পাইছেন 30, সেটা লিখবেন। বোঝা গেল? এটা কি তা না আপনাকে ক্লিয়ার কিনা একটু বললেন তো? ওএমআর শিট আপলোডের নিয়মটা বুঝতে পারছেন? তা না আপনাকে আপনি প্রশ্ন বুঝতে পারছেন যে ওএমআর শিট আপলোডের সিস্টেমটা একটু বলেন তো? মানে আপনি যে কমেন্ট করতেছেন বাংলাতে বা ইংলিশে কমেন্ট করেন, এই কমেন্টটা হচ্ছে অ্যান্সার শিটের নিচে এভাবে কত মার্ক পেয়েছেন সেটা কমেন্ট করবেন। আর 8টা বাজে যে প্রশ্ন আপলোড করবো সেখানে ওএমআর শিটের ছবিটা ক্যামেরা দিয়ে তুলে কমেন্ট সেকশনে জমা দিবেন। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার কিনা একটু বলেন তো? একটু কাইন্ডলি বলেন তো যে আপু কি ক্লিয়ার কিনা এটা? কি ঘুমাই গেছে নাকি? আল্লাহ জানে। আচ্ছা ক্লিয়ার আছে, ঠিক আছে, দাও রাখো। মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, এইরকম বাচ্চা লেভেলে কি কেউ বুঝাই দেয়? এখনকার সময় আপনারা এই প্রশ্ন যদি আপনি কোনো কোচিংয়ে করেন আপনার মেসেজে রিপ্লাই করবে না, বিশ্বাস করেন রিপ্লাই করবে না। আমরা যে পড়েন বাচ্চাদের মতো যে কমেন্ট করবেন কীভাবে এটাও দেখাচ্ছি, এটা কোনো কোচিংয়ে আছে। তারপর পিডিএফ কীভাবে ডাউনলোড করবেন, একটা কোচিংয়ে দেখছি যে যদি কেউ পিডিএফ ডাউনলোড করতে না পারেন আমাদের কোচিংয়ে ভর্তি হয়ে না, এই লেখাটা ডাইরেক্ট লিখে দিছে। এখন ভাই আমাদের নর্মালি সবাই অনেকে, যেমন আমরা যে ব্যাংকে জব করি, আমাদের ম্যানেজার মার্কেটিংয়ের তুখর, মানে স্যারে অস্থির লেভেলে মার্কেটিং করে, কিন্তু স্যারের টেকনিক্যাল নলেজ কিছু টোটালি জিরো, মোবাইলে কোনো সেকশনই জানে না। আবার আমার পাশে থাকে আমার কলিগ অনেক ভালো আপনার মার্কেটিং করতে পারে বা ব্যাংকিং সিস্টেম, কিন্তু দেখা গেছে টেকনিক্যাল সাইডে আমি ব্যাংকে সবচেয়ে ভালো করি। এখন আমি কি এত ভালো? আমার ওয়েব যায় এর থেকে ভালো টেকনিক্যাল সাইড জানে। এখনও যে বনে মনে করেন সিংহ থাকে না, সেখানে মনে করেন হরিণী বিড়ালি সিংহ হয়ে যায়। তা আমার অফিসের টেকনিক্যাল সাইডে সবচেয়ে আমি ভালো পারি, কিন্তু আমি কিন্তু টেকনিক্যাল সাইড এত স্মার্ট না। কিন্তু ওই যে ব্যাচের কাজ করতে করতে মোটামুটি জিনিসগুলো জানি, এগুলো জানা দরকার। একটা চাকরি ক্যান্ডিডেট মানে চাকরি প্রার্থী হিসাবে আপনার এগুলো জানা উচিত, কীভাবে পিডিএফ ডাউনলোড করবেন, কমেন্ট করবেন, এটা আসলে জানা উচিত।
তাও আমরা ধরে নিই কেউ জানে না, সেই জন্য একদম ডিটেলস আলোচনা করতেছি। এই জন্যে বিশেষ মাস্টার প্ল্যানটা ইউনিক, কারণ এখানে আপনাকে ধরে নেওয়া হয় যে আপনি আজকে বাচ্চা, আজকে মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, এরকম ধরে না। ভূমিষ্ঠ বলতে মানে জন্ম এরকম না, মানে আপনি চাকরি জীবনে, মানে চাকরি প্রিপারেশনের জীবন আজকে প্রথম ভূমিষ্ঠ হলেন। আমরা একদম জিরো থেকে ধরে কীভাবে কমেন্ট করবেন সেটা বুঝাই দিচ্ছি। এই জন্যই আপনি বিশেষ মাস্টার প্ল্যানে থাকবেন। আমি আপনাকে কনফার্ম করতেছি, আপনি 120 দিন আমাদেরকে সময় দেন, আপনি 140 মার্কস ইনশাল্লাহ কমন পাবেন। আপনি এত কষ্ট করলে আল্লাহ আপনাকে কমন দিবে না? অবশ্যই দিবে। আসমান তো থেকে তো প্রশ্ন আসবে না, অবশ্যই এখান থেকেই কমন আসবে। ওকে, তারপরে স্যার রিমুভের কথা বললাম। অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনার ডাকা হবে রাতের, নর্মালি আমরা চেষ্টা করি রাতের মধ্যে ডাকার, তো অনেক সময় হয়তো অফিসিয়াল যে ঝামেলা থাকি, ব্যস্ত থাকি, রাতে 3টা বাজতে প্রশ্ন আপনার ডিলিট করে দেওয়া হবে, তবে কমেন্ট সেকশন বন্ধ করে দিব। তারপর আমরা সকালেও হাজারে ডাকতে পারি, রাতেও হাজারে ডাকতে পারি। তো আপনার পরীক্ষা দিবেন অবশ্যই 8টা থেকে 3টার ভিতরে বা 2টার ভিতরে, তারপরে এরপরে হাজিরা ডাকা হবে। ঠিক আছে, এডমিট প্যানেল থেকে হাজিরা ডাকবে, আবার আমি মাঝে মাঝে ডাকবো। সো হাজিরা ডাকা হবে এভাবে। কীভাবে হাজিরা ডাকবো? আপনি যে কমেন্ট করলেন, ওই যে আমরা হয়তো যে কোনো একটা সেকশন ধরবো, হয়তো প্রশ্নের নিচে ওএমআর শিটের সংখ্যা গুনবো, কে কে নাম ধরে ধরে আমরা হাজিরা ডাকবো এখানে। মানে আপনাকে হাজির দিতে হবে না। ধরেন এই যে হাজিরা খাতা না, মনে করেন এই যে হাজিরা খাতা, আমাদের আগের মডেল টেস্টের ছবি, এই হাজিরা খাতা, এখানে প্রত্যেকের নাম আছে, রুল আছে। তা আমরা এখানে গিয়ে মনে করেন আপনি যদি আজকে পরীক্ষা দেন, এখানে একটা দাগ দিয়ে রাখবো, পরীক্ষা না দিলে ক্রস দিয়ে রাখবো, তখন সাথে সাথে রিমুভ করে দিব। তো হাজিরা সিস্টেম হচ্ছে আপনাকে এসে কলে এসে হাজিরা দিতে হবে না, আপনার কমেন্ট সেকশন দেখে হয়তো আমরা অ্যান্সার শিট থেকে গিয়ে হাজিরা ডেকে ফেলবো, বা প্রশ্ন 2 সেকশন আমরা চেক করবো না। কারণ আপনি যদি প্রশ্নের নিচে ওএমআর শিটটা জমা দেন আর অ্যান্সারে কত মার্ক পাইছেন এটা না লেখেন, আমি অ্যান্সার মিলেছি, অ্যান্সার মিলে হাজিরা ডাকছে, আপনি রিমুভ হয়ে যাবেন। এই জন্য প্রশ্নের নিচে 8টা বাজে যে প্রশ্ন আপলোড হবে এখানে ওএমআর শিট ছবি জমা দিবেন, আর যেটা 9টা বাজে অ্যান্সার আপলোড হবে এখানে কত মার্ক পেয়েছেন এটা জমা দেবেন। আমরা যে কোনো একটা সেকশন থেকে কে কে কমেন্ট করছে, মানে ওএমআর শিট জমা দিল বা মার্ক বসালো, এটা দেখে দেখে হাজিরা ডাকবো। মানে হচ্ছে আমরা নিজেরই কমেন্ট সেকশন থেকে চেক করে হাজিরা দিয়ে দিব, আপনাকে আলাদা বলতে হবে না। কেমন? সো অ্যাটেন্ডেন্স সিস্টেমটা হচ্ছে এইভাবে। কোশ্চেন ডিলিটটা হচ্ছে অলরেডি বলে ফেলছি, এটা রাতের মানে 8টা থেকে 3টা পর্যন্ত থাকবে, এরপরে প্রশ্ন ডিলিট হয়ে যাবে। অনেকে আবার 50 দিন 60 দিন পরে বলো মা প্রশ্ন কই, আরে আগে থেকেই তো বলা আছে, ভর্তি থেকে শুরু করে ক্লাস হতে বলতেছে যে প্রশ্ন রাতের 8টা থেকে 3টা পর্যন্ত থাকবে। প্রথম কথা হচ্ছে এখানে পাইরেসি হওয়ার সম্ভাবনা থাকে, দ্বিতীয় কথা হচ্ছে এগুলো থাকলে আপনারা ঠিকঠাক মতো পরীক্ষা দেন, দিব আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, পরশু দিচ্ছি করতে করতে ব্যাস শেষ হয়ে যায়, পরীক্ষা শেষ হয়ে যায়, 48তম বিশেষ চলে আসে, আপনার পরীক্ষার খবর থাকে না। সো এই জন্য আমরা রাখি 8টা থেকে রাতে 3টা পর্যন্ত, এরপরে প্রশ্ন থাকবে না। আপনি যদি দরকার হয় নিজ দায়িত্বে ডাউনলোড করবেন, আমি মনে করবো ডাউনলোড করেন না, ডাউনলোড করলে আলসেমি চলে আসে, যেমন যেটা সাথে সাথে নোট করে ফেলে এটা নোট হয়ে যায়, আর যেটা ডাউনলোড করে রাখে ডাউনলোডে থাকে, পড়া হয় না। সো আপনি ডেফিনেটলি পরীক্ষা দিবেন, এবং পরীক্ষা দিয়ে রাত 3টার পরে এরপর প্রশ্ন এবং সিলেবাস কেটে দেওয়া হবে, যেমন যেদিন যে সিলেবাসটা শেষ হবে ওইটা কেটে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে এক্সাম সিস্টেম অলরেডি বলে ফেলছি, এক্সাম সিস্টেম ম্যানুয়ালি হবে। আমি ম্যানুয়ালি এক্সাম সিস্টেমটা প্রেফার করি, কারণ পিএসসিতে আপনি এক্সাম হলে গেলে আপনাকে হাতে মোবাইল আর অ্যাপস দিয়ে দিবেন, আপনাকে দিবে কি ওএমআর শিট দিবে, কোশ্চেন দিবে, মানে আমরা তার অনলাইনে আপনাকে কোশ্চেনটা পাঠিয়ে দিতে পারবো না। তো আপনি কোশ্চেন মোবাইলে দেখে দেখে আর হচ্ছে অ্যান্সার ওএমআর শিটে দেখাবেন। আবার মোবাইলে দেখা মানে এটা না যে গুগল থেকে সার্চ করে করে অ্যান্সার দেখাবেন, সাবধান। গুগল সার্চ করে কখনই, আপনি ম্যাচিউরড ক্যান্ডিডেট চাকরি প্রার্থী, আপনি অবশ্যই একটা প্রশ্ন না পারলে এটা গুগলে সার্চ করে অ্যান্সার মিলাবেন না, এই কাজ করলে আপনি শেষ, আপনি অলরেডি শেষ। সো এক্সামটা হচ্ছে আপনার গ্রুপ থেকে প্রশ্ন দেখবেন, ওএমআর শিটে বৃত্ত ভরাট করবেন, অলরেডি আলোচনা করছি। এক্সাম সিস্টেম হচ্ছে আমরা প্রশ্ন আকারে আপলোড করব, ছবি আকারে প্রশ্ন আপলোড করব, ওএমআর শিটে রোল নাম্বার লিখে বৃত্ত ভরাট করে অ্যান্সারিং করবেন, তারপর ছবি তুলে কমেন্টে জমা দিবেন। এটা হচ্ছে এক্সাম সিস্টেম, অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। তারপর নতুন বই লাগবে কিনা, অনেকের প্রশ্ন, স্যার আমার কাছে 2030 সালের 2030 সাল তো আসেই নাই, 2023 সালের এডিশন আছে, আমার বই লাগবে কিনা, 2020 সালের এডিশন আছে লাগবে কিনা, 2021 সালে আছে লাগবে কিনা, 2024 সালে আছে লাগবে কিনা, নাকি 2025 সালেরটা কিনবো সামনে যেটা আসবে, নাকি 2024 সালের এডিশন কিনবো। না, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আপনি গরিব হন ধনী হন, ওনলি ফর ওয়ান এডিশন, একটা এডিশন রাখবেন। আমি কেন একটা এডিশনের কথা বলি, যেগুলো একদম তথ্য চেঞ্জ হয়, যেমন এবার জেকে বাংলাদেশ একটু চেঞ্জ হবে, চাইলে একটু চেঞ্জ করতে পারেন, আমার মতে দরকার নেই। আমি তো সেই আপনার 20 নিয়ে 21 এডিশন দিয়ে পড়ি, ওটা দিয়ে তো আপনার 41, 43, তারপর 44, 45, 46 দিলাম, আমার তো এডিশন লাগতেছে না। আপডেট কোনো কোশ্চেন হলে সেটা আমরা মডেল টেস্টের ভিতরে ঢুকাই ফেলবো, ঠিক আছে। সো নতুন করে কোনো এডিশন লাগবে না, যে কোনো এডিশন আপনার কাছে, বিশেষ করে আপনার 40তম বিসিএস এর পরে, 40তম বিসিএস এর পরে যত এডিশন থাকে যে কোনো একটা এডিশন হলেই আপনার চলবে, নতুন করে কোনো এডিশন দরকার নাই। আমার হিসাবে কোনো এডিশন লাগবে না আপনার কাছে। এখন আর একটা প্রশ্ন, স্যার আমার কাছে তো MP3 নাই,
আমার কাছে বেসিক ভিউ আছে, হবে কিনা? হবে না কেন রে ভাই? বেসিক ভিউতে কি আপনার বাংলাদেশের রাজধানী কি উগান্ডা নাকি? বেসিক ভিউতে বাংলাদেশের রাজধানী তো নিশ্চয়ই ঢাকাই থাকে। আচ্ছা, তারপর মনে করেন আপনার পার্থক্য হতে প্রেজেন্টেশনে পার্থক্য হতে পারে। ধরুন আমি এভাবে এখন আসি, প্রেজেন্টেশন নিচ্ছি, একটু হয়তো লুঙ্গি পরা ছিলাম, প্রেজেন্টেশনে পার্থক্য হতে পারে, বইতে একই। সো আপনার কাছে MP3 থাকলেও হবে, আপনার কাছে সলিড মেথড থাকলেও হবে, প্রফেসর্স প্রকাশনে থাকলেও হবে, MP3 থাকলেও হবে, বেসিক ভিউ থাকলেও হবে, যা যে বই থাকুক এক সেট বই থাকলেই হবে। আপনার কাছে এক সেট বই যে কোম্পানিরই হোক, জাস্ট টপিক বুঝে আমরা তো টপিক দিব, টপিকটা মিলে আপনি পড়বেন, এইটুকুই। হয়তো আমাদের PDF সিস্টেমে থাকলে আপনার হচ্ছে PDF থেকে সরাসরিভাবে পড়তেন। আপনার ব্যাচে মনে করেন রবীন্দ্রনাথ, আমার PDF যে আপনার PDF তাই থাকবে, তাই না? সো আপনার বই থেকে জাস্ট টপিকটা মিলেই পড়বেন, নতুন করে কোনো বই কেনার দরকার না, আমার PDF সাথে মিলারও দরকার না। আমি PDFটা দিয়েছি শুধুমাত্র গাড়িতে বসে কোনো কারণে বা দূরে থাকলে বা দাওয়াতে গেছেন পড়তে পারেন। আপনি চাকরি প্রার্থী, আপনি নিশ্চয়ই দাওয়াতে গেছেন মানে এক সপ্তাহ পড়বেন না, এমন তো না। সো আজকে শেষ করে দিলাম। নতুন করে আপনার কাছে যে কোম্পানি যে বই থাকুক, যত পুরাতনই থাকুক, নতুন কোনো বই লাগবে না, আমারটার সাথে মিলতে হবে না। আপনি যে বই থাকুক, প্রত্যেকটা বিষয়ের একটা বই থাকলেই এনাফ, ঠিক আছে? সো নতুন করে কোনো বই থাকবে না, নতুন করে কোনো বই আর লাগবে না, ঠিক আছে? তারপর কোশ্চেন আপলোড নিয়ে অলরেডি বলে ফেলছি। কোশ্চেন ছবি আকার আপলোড হবে রাত 8টা বাজে, আর অ্যান্সার আপলোড হবে রাত 9টা বাজে, 1 ঘন্টা পর। অনেকের প্রশ্ন, স্যার 8টা বাজে প্রশ্ন আপলোড করছেন, 9টা বাজে অ্যান্সার আপলোড দিলে তো অনেকে দেখে দেখে লিখে ফেলবে। আরে ভাই রে ভাই, তোমরা তো আপনারা তো, তোমরা বলবো না, সবাই অনেক সিনিয়র আছেন আমার, আপনারা তো আর বাচ্চা লেভেল না যে আপনি দেখে দেখে অ্যান্সার মিলাই লিখবেন। আপনি একজন চাকরি প্রার্থী, আপনি যখন পরীক্ষা দেন, আমি বলি ধরেন 9টা বাজে প্রশ্ন আপলোড করলাম, এটা অনেকে নতুন নতুন আবেগ কাজ করে, পরে দেখে ফেলবে কিনা, না। আপনি ধরেন পরীক্ষা দিলেন 8টা বাজে, আপনি তো পরীক্ষা দিয়ে আপনার 9টা বাজে অ্যান্সার দিলেন। এখন অনেকে দেখা রাতে দ্রুত ঘুমায়, এখন আমি যদি রাতে 2টা বাজে অ্যান্সার আপলোড দিই, সে তো ঘুমাই গেল, সে তো অ্যান্সার মিলালো না, কালকে সকাল আর মিলাবে না। সুতরাং আমরা প্রশ্ন আপলোড করি 8টা বাজে, রাতে অ্যান্সার 9টা বাজে অ্যান্সার আপলোড হয়। এখন অনেকে দেখবে কিনা, না, একজন চাকরি প্রার্থী সে কম্পিটিশন করবে প্রত্যেকের সাথে, সে অ্যান্সার দেখে মিলে অ্যান্সার করে লাভটা কি? আপনি মডেল টেস্ট দিতে আসছেন নিজেকে যাচাই করার জন্য। আর তাছাড়া যখন আমি একটা কথা বলি, একটা বুদ্ধি শিখিয়ে দেই, অ্যান্সার শিটে তাদের সামনে না আসে কীভাবে? ধরেন আমি রাতে 9টা বাজে পরীক্ষা দিব, এর আগে গ্রুপে, সিক্রেট গ্রুপে কী কী প্রশ্ন আপলোড হলো, কী কী আপলোড হলো, এটা দেখার দরকার নাই। আপনি যখনই পরীক্ষা দিবেন তখনই সিক্রেট গ্রুপে ঢুকবেন, ঢুকে আপনার কাজ প্রথমে প্রশ্নে চলে যাওয়া, প্রশ্নে তারপরে বৃত্ত ভরাট করা, এরপরে চলে যাওয়া অ্যান্সারে গিয়ে জমা দিবেন। এখন আপনি রাতে 2টা বাজে যদি পরীক্ষা দেন, তাও প্রথমে প্রশ্নে যাবেন, তারপর অ্যান্সারে যাবেন। কেউ দেখে দেখে মারার মতো না, একটা দুটো স্টুপিড থাকলে সে তার জীবনে কেরিয়ার ধ্বংস করে ফেলবে। সো 8টা বাজে প্রশ্ন আপলোড হলে আপনি যদি রাতে 12টাতে পরীক্ষা দেন, প্রথমে প্রশ্ন অ্যান্সারে যাবেন, প্রশ্নতে যাবেন, পরীক্ষা দিবেন, তারপরে অ্যান্সারে যাবেন, যাই পরীক্ষা দিবেন। এটার মধ্যে হচ্ছে মিলাবেন, কেউ দেখবেন, আশা করি দেখবে না। সো এই জিনিসটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই যে আগে অ্যান্সার দিলে অন্যটা মিলাবে কিনা, অন্য মিলালে আপনার ক্ষতি কি? আপনার পরীক্ষা, আপনি নিজের কাছে সৎ থাকেন, আপনি তো প্রিপারেশন নিতে আসছেন, আমাকে শো অফ করার তো দরকার নেই, তাই না? সো এখানে যে আপনার প্রশ্ন 1 ঘন্টা পরে অ্যান্সার আপলোড দিয়ে দেয়, যাতে করে অনেকে যারা রাতে ঘুমায় যায় দ্রুত তারা অ্যান্সার মিলাতে পারে। আজ আপনি পরে পরীক্ষা দিলে পরে এই প্রশ্ন, তারপর অ্যান্সার দেখবেন। অ্যান্সার আপনি দেখবেন কেন? আপলোড হলেও দেখবেন না। আপনি যখন পরীক্ষা দিতে আসবেন, প্রথম কাজ পরীক্ষা দেওয়া, তারপর দ্বিতীয় কাজ অ্যান্সার মিলানো, তৃতীয় কাজ আমি কোনো নোটিশ দিয়েছি কিনা, আপনি হচ্ছে নোটিশ দিয়েছি কিনা সেটা সিক্রেট গ্রুপে চেক করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আচ্ছা, কোশ্চেন আপলোডের কথা বলে ফেলছি। এরপর হচ্ছে কি যেন, র্যাঙ্কিং। ও আচ্ছা, আর একটা প্রশ্ন অনেকের আবদার থাকে, স্যার র্যাঙ্কিং প্রকাশ করা, যে আজকে সাকিব আল হাসান ফার্স্ট হয়েছে, কালকে মনে করেন মাশরাফি বিন মুর্তজা ফার্স্ট হলো, র্যাঙ্কিং প্রকাশ করা। আমরা তো ভাই পাচ্ছি না, তাই না? আপনার রেগুলার এক্সাম হবে, ফাইনাল এক্সাম হবে, আমি যদি র্যাঙ্কিং প্রকাশ কাউন্ট করতে যাই, আপনার আলটিমেট আসলে অনেক বলে হ্যাঁ র্যাঙ্কিং প্রকাশ করলে স্পিড বাড়ে কি না, এটা বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমার ভাগিনের সামনে পড়তেছে, এখন ওর সাথে আমার ভাগিনা আরেকটা থাকলে আমি ওর সাথে কম্পিটিশন করাতে পারি। আপনি চাকরি মানে যারা হচ্ছে রিয়েল ক্যান্ডিডেট, তারা কি করে, সে সবসময় গ্রুপে চেক করে। যেমন আমি কি করতাম, মাদ্রাসা যখন পড়তাম, ভার্সিটি যখন পড়তাম, আমি চিন্তা করতাম এই মাদ্রাসাতে সবচেয়ে বেশি কি মার্কস পাইছে, কত মার্কস হাইস্ট পাইছিল। আমি পুরো ইন্টারে কিন্তু ডিভিশনে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ, ট্যালেন্টফুল স্কলারশিপ 2015-তে মাদ্রাসা বোর্ড থেকে। তো এটার হওয়ার কারণ কি জানেন, আমি নিজে খোঁজ নিতাম, যেমন আমার আগে মাদ্রাসাতে সিনিয়র যারা, তারা কত মার্ক পাইছিল আলিমে, তারপর হচ্ছে আমার ক্লাসমেটরা কে কত পেত, এটা আমি নিজ দায়িত্বে খোঁজ নিতাম। আপনাকে আরো জনে কাঁধে ধরে গিয়ে দেখাবে না যে ও বেশি পাচ্ছে, এটা দেখালে আপনার কোনো স্পিড কাজ করবে না। আপনি গিয়ে গ্রুপ কমেন্ট সেকশনে দেখবেন যে আজকে রেগুলার এক্সামে হাইস্ট কে পাইছে, ও এত পাইছে, তাহলে কালকে আমাকে ওকে টপকাতে হবে।
এইভাবে কম্পিটিশন করে পড়বেন, আপনার জন্য আলাদা কোনো র্যাঙ্কিং প্রকাশ করা হবে না, সো এটা রিকোয়েস্ট করবেন না, এটা প্রকাশ করা হবে না, ঠিক আছে? এটা প্রত্যেকটা ব্যাচের শুরুর দিকে একটু ইমোশন কাজ করে, পরে বোঝে যে আসলে র্যাঙ্কিং প্রকাশ করাটা পসিবল না, ঠিক আছে? সো এই হচ্ছে আপনাদের মোটামুটি প্রশ্ন। আরেকটা মেসেঞ্জার গ্রুপে নোটিশ, আচ্ছা নোটিশ আপনি যখন গ্রুপে আসবেন তখন আপনার প্রধান দায়িত্ব হচ্ছে গ্রুপে যাবেন, হ্যাঁ গ্রুপে যাবেন, এখানে আপনার দায়িত্ব হচ্ছে আজকে আমি কোনো নোটিশ দিয়েছি না এটা, আর মেসেঞ্জার গ্রুপে কোনো ভয়েস দিয়েছি না, যেহেতু এত মেসেজ লিখে বোঝানো সম্ভব না, অনেক সময় আমি ভয়েস আকারে দিব, অনেক কথা হয়তো ভয়েস আকারে বোঝাতে সম্ভব। সো আপনার যাতে মনে করেন আপনি রাতে 12টাতে গ্রুপে আসছেন, গ্রুপে ঢুকে প্রথম দেখবেন যে আমি কী কী ভয়েস দিয়েছি, নিশ্চয়ই আমি এখানে প্রেমের আর ভালোবাসার ভয়েস দিব না, এখানে ভয়েস দিব গ্রুপ মানে কারো না কারো কোশ্চেন অ্যান্সারের ভয়েস দিব। সো আপনি ভয়েসগুলো শুনে নেবেন, আর হচ্ছে কোনো লেখা দরকার লিখে দিব, ভয়েস দরকার ভয়েস দিব। আপনি গ্রুপে রাতে 12টাতে ঢুকলেও মনে করেন একজনের প্রশ্ন করলো, মানে তানাজাও প্রশ্ন করছে যে ভাই আজকে পরীক্ষাটা কখন হবে, তা আমি বললাম যে আজকে 8টা বাজে প্রশ্ন হবে, রাতের 12টা বাজে 1টা বাজে এসে স্যার আজকে পরীক্ষাটা কখন হলো, তখন কি আমি এটা অ্যান্সার দিব না? অলরেডি তো অ্যান্সার দেওয়া আছে। সো আপনার দায়িত্ব হচ্ছে দুইটা, প্রথমে ঢুকে আগে পরীক্ষাটা দিবেন, অ্যান্সার মিলাবেন, তারপর দেখবেন আমি আজকে কোনো নোটিশ দিয়েছি না সেটা চেক করবেন, কারণ আমি অকারণে তার পোস্ট করবো না আপনার পেজে, সিক্রেট গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে অকারণে ভয়েসও দিব না, অকারণে কোনো পোস্টও দিব না। সো আপনার দায়িত্ব আমি কী দিচ্ছি এটা দেখবেন। এটা আমি যদি একবার কোনো নোটিশ দিয়ে ফেলি, এগেনস্ট কোনো কেউ প্রশ্ন করেন, তাহলে আমি দেখবেন ওটা রিপ্লাই করিনি, যখন আমি রিপ্লাই করবো না তখন বুঝে নেবেন আমি আগে হয়তো এটা অ্যান্সার দিয়ে দিছি। সো আপনার দায়িত্ব হচ্ছে ঢুকলে, অনেকে বলবেন অনেক মেসেজ হয়, এতগুলো চেক করার তো সময় ছিল না, আপনার তাহলে সময়টা থাকে কই? ধর আপনি নোটিশ চেক করতে পারলেন না, এই সময় কী করলেন? নোটিশটা দরকার দিচ্ছে, হয়তো আপনার প্রশ্ন অ্যান্সারটা এখানে আছে। সো এখানে হচ্ছে নোটিশগুলো চেক করবেন। এতক্ষণ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি বলেন যারা ভর্তি হয়েছিলেন। আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন, তারপর আমি একটু ব্যাচ নিয়ে কথা বলবো। আর মাত্র 5 জন ভর্তি হতে পারবেন। আমি নর্মালি কী করে 25 হলে 30-এ নিয়ে যাই, অথবা 30 হলে 35-এ, 35 না 30 হলে 40-এ, মানে একটা ফিগার মিলাই রাখি, মিলে থাকে। তো 35 যেহেতু আছে, এদিক থেকে আমরা কি যাব 40-এ চলে যাব। আর 5 জন ভর্তি হতে পারবেন, আজকের মধ্যে ভর্তি হতে হবে, পরে আর ভর্তি হওয়ার সুযোগ নেই। একটা কথা বলি, আজীবন আফসোস করবেন যে অনেকেই যে স্যার আগে থেকে 1 বছর থেকে ফলো করতেছি, 2 বছর থেকে ফলো করতেছি, ভর্তি হয়নি, এবার ভর্তি হওয়ার পর বুঝলাম যে কী জিনিস মিস করছি, এতদিন প্রিপারেশন শেষ হয়ে যেত, তাই না? আর যারা ভর্তি হয়েছেন তাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখেন তো, আমি যা যা আলোচনা করছি এরপরে কোনো প্রশ্ন আছে কিনা একটু এটা দাও। সজীব ভাই এখনও পিডিএফ সিলেবাস পান না, আপনি হয়তো তখন মেসেজ দেন, সব দিয়ে দিব ইনশাল্লাহ, ক্লাস শেষে দিয়ে দিব। এই মাথা চুল তো সব শেষই। আচ্ছা আচ্ছা, আপনাদের দেখেন তো এইটা ডিসকাশন করার পরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতগুলো ব্যাচ চালাচ্ছি তো আশা করছি যে এরপরও প্রশ্ন থাকার কথা না, তাও এই ক্লাসের পরও কেউ কেউ প্রশ্ন করবে, এটা আমি জানি, মানে ক্লাসে করবে না, এটা ব্যাচে করবে। তো আমি এখানে সব অ্যান্সার করছি, দেখেন তার কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে একটু কাইন্ডলি করুন তো। দেখছেন সবাই ক্লাসে কিন্তু হাজির নেই। আর একটা কথা, লাইভ ক্লাস আমাদের কোনো ক্লাস হবে কিনা না, নর্মালি আমার এক্সাম ব্যাচে ক্লাস হয় না, যেহেতু এক্সাম ব্যাচ তো মানে এক্সাম ব্যাচে। তবে আমি যদি সময় পাই, আমি হয়তো ব্যাচের মধ্যে স্পেশাল হয়তো কয়েকটা ক্লাস নিতে পারি, 8-10টা ক্লাস নিতেও পারি, সেটা সুযোগ পেলে, এটা অপশনাল। আমি আগেও বলছি এটা অপশনাল, সেটা ভিন্ন জিনিস। নর্মাল এক্সাম ব্যাচে আমি সিলেবাসটা এমনভাবে অ্যানালাইসিস করছি, এরপরে ক্লাসের দরকার হয়ও না, সাজেশন তো আপনি সব কিছু বুঝতেই পারবেন। হ্যাঁ আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন তো। প্রশ্ন থাকলে করেন, পরে কিন্তু আমি অ্যান্সার করবো না, কারণ আমি লাইভটা নিয়েছি যাতে আপনাদের মনের সব প্রশ্ন অ্যান্সার করতে পারি। গ্রুপে ঢুকলে নর্মালি আপনার নতুন নতুন যাদের ব্যাচে এই প্রশ্নটা থাকে। কারো কোনো প্রশ্ন আছে কি না একটু? কারো কোনো প্রশ্ন আছে কি না? হ্যাঁ এক সেট বই, আচ্ছা এক সেট, হ্যাঁ এক সেট বই আপনি নীলক্ষেতে, যদি যারা ঢাকায় থাকেন তারা নীলক্ষেতে যাবেন, এক সেট পুরাতন বই নেবেন, বেশি নেবেন না, হয়তো 700-800 টাকা, 600-700 টাকা নিতে পারে, বা এরকমের রেঞ্জ, যেটা আপনি কেনার ওপর, আপনি কেনার যে কোয়ালিটি ভালো থাকে, আপনার যে বাজার করতে পারেন ভালো, তাহলে কম দিয়ে 500-600 দিয়ে কিনতে পারবেন, না হয় 700-800 নেবে। নীলক্ষেতে আপনি মাঝখানে ঢুকে পুরাতন জিজ্ঞেস করেন পুরাতন বইয়ের দোকান কোথায়, এখান থেকে আপনি এক সেট বই কিনে নেবেন। অথবা আপনার পরিচিত কোনো বন্ধুবান্ধব যদি ঢাকায় থাকে, এক্সাম কাল হবে কিনা সেটা আমি গ্রুপে পোস্ট করবো, সিক্রেট গ্রুপে পোস্ট করবো। ম্যাক্সিমাম যদি বলেন যে স্যার আমরা কালকে থেকে প্রিপেয়ার, তাহলে আমরা কালকে থেকে শুরু করবো। যদি মনে করেন আমাদেরকে 1-2 দিন সময় দেন, তাহলে 1-2 দিন সময় দিব,
ঠিক আছে। এক্সাম এটা অলরেডি বলেছে যে এক্সাম কবে থেকে শুরু হবে, এটা আমি আগে আলোচনা করছি। আপনাদের সাথে সবাই যখন গ্রুপে অ্যাড হবে তারপর আমরা পোস্ট করে সবার মতামত নিয়ে ম্যাক্সিমাম মতামত যেদিন শুরু হবে, যদি কালকে হয় কালকে, যদি মনে করেন না পরের দিন। আর পুরাতন বই যারা হচ্ছে যদি কারো পরিচিত থাকে ঢাকা থেকে, নীলক্ষেত থেকে কোনো বন্ধুবান্ধব থাকলে একটু রিকোয়েস্ট করে বলবেন যে এক সেট বই পুরাতন যাতে কিনে দেয়, কিনে কুরিয়ার করে পাঠিয়ে দিতে বলবেন, ঠিক আছে। নতুন এক সেট বই কিনতে হলে অনেক টাকা লাগবে। আমি সবসময় বলি ভাই এত বই কেনার দরকার নাই, পুরাতন বই পড়েও, বন্ধুর বই পড়েও অনেকে ক্যাডার হয়েছে, জজ হয়েছে, এটা আমরা দেখছি। স্যার এই ব্যাচে বিসিএস পাশাপাশি অন্য জবগুলোর প্রিপারেশন হাই কী প্রশ্ন করে। এই ব্যাচটায় পুরো আপনি শুধু প্রত্যেকটা জবেরই প্রিপারেশন হয়ে যায়। শুধু আইবিএ যদি কোশ্চেন প্যাটার্ন, কোনো ফ্যাকাল্টি যদি আইবিএ নেয় সেটা ভিন্ন জিনিস, আইবিএ এর কোশ্চেন প্যাটার্ন ভিন্ন। আইবিএ এক্সাম নেয় এমন কোনো জবের জন্য আলাদা আইবিএ এর কোশ্চেন ব্যাংক পড়তে হবে, এক সেটা ভিন্ন। আর দ্বিতীয় হচ্ছে ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের কিছু আইবিএ নেয়, ব্যাংকের শুধু বিআইবিএম যদি এক্সাম নেয় বিআইবিএম এর কোশ্চেন ব্যাংক পড়তে হবে, আর বাকি সব চাকরির প্রিপারেশন এটা দিয়ে কাভার হয়ে যাবে। আপনি সকল চাকরির প্রিপারেশন এটা দিয়ে কাভার হবে, শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে এক্সট্রা করে বিআইবিএম এর কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে। এটা পড়লে আপনি ব্যাংকের কোশ্চেন স্টাইলটা বুঝতে পারবেন। আর আইবিএ কোনো পরীক্ষা হলে এটা হবে না, কারণ আইবিএ এর কোশ্চেন প্যাটার্ন একটু ভিন্ন, সেটা আপনি একটু অ্যাডভান্স লেভেলে, অ্যাডভান্স বলতে কি মানে আইবিএটা তো আইবিএ বুঝেনি, আইবিএ এর কোশ্চেন জব সলিউশন সলভ করবেন, এই আর কি। আইবিএর জব সলিউশন সলভ করলেন আর এটা প্রিপারেশন নিলে এটা মোটামুটি কাভার হবে। সো আপনার হচ্ছে সকল চাকরির প্রিপারেশন, হ্যাঁ। ও আচ্ছা, এটাও একটা প্রশ্ন, ঠিক আছে। সকল ব্যাংক বাদে সকল চাকরির প্রিপারেশন, সকল জবের প্রস্তুতি হবে কিনা, হ্যাঁ হবে। শুধু ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে বিআইবিএম এর কোশ্চেন ব্যাংকটা নেবেন, এটা পড়বেন। মানে সরকারি ব্যাংকের কম্বাইন্ড সার্কুলারগুলো, বাংলাদেশ ব্যাংক, এডি বলেন, এগুলো ওদের প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বেন, ওদের কোশ্চেন ব্যাংকটা পড়বেন। আর আইবিএ এর ক্ষেত্রে আইবিএ এর কোশ্চেন ব্যাংক সলভ করবেন, এই তো এনাফ। আর বাকি সব চাকরির প্রিপারেশন আপনার হয়ে যাবে। প্রাইমারি তো এটা দিয়ে তো নাচতে পাস করবেন, মানে এই প্রিপারেশনে প্রাইমারি নাচতে পাস করবেন। নিবন্ধনে ঘুমাই আপনি 10 মিনিটে পাস করে ফেলার মতো অ্যাবিলিটি হবে, কারণ নিবন্ধন 40 মার্ক লাগে, আপনার সবই তো কমন আসবে। 2 দিন সময় দেন, গ্রামের বাড়ি আসছে, আচ্ছা সমস্যা না, এটা সবার সাথে কথা বলবো। আর কোনো প্রশ্ন আছে কি না? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন, হ্যাঁ আমি একটু আলোচনা করি। তাহলে আমরা এখানে বললাম, এবার একটু বলি যারা ভর্তি হবেন। আর ভর্তি হতে পারবেন আপনার 5 জন, হ্যাঁ 5 জন ভর্তি হতে পারবেন, এটাই সুযোগ। আজকে রাতে 12টার মধ্যে চেষ্টা করবেন ভর্তি হয়ে যেতে, একান্ত খুব সমস্যা হলে কালকের মধ্যে ভর্তি হয়ে যাবেন। 5 জন ভর্তি হতে পারবেন। কি থাকবে? রেগুলার এক্সাম থাকবে 90টা, হ্যাঁ ফাইনাল এক্সাম থাকবে 25টা, এটা 200 মার্কের। রেগুলার এক্সামগুলো নর্মালি 30, 40, 50 মার্কের হয়। আর ফাইনাল এক্সাম থাকে এটা 200 মার্কের হয়, পিএসসির অরিজিনাল ওএমআর শিটের মাধ্যমে। 25টা ফাইনাল এক্সাম হবে। সো আপনার এখানে কত 100 কটা 14টা 114টা এক্সাম, 114টা এক্সাম। বুঝতে পারতেছেন কোন কোয়ালিটি লেভেলের প্রশ্ন আমরা করি? সবাই তো জানেন। ওএমআর শিট থাকবে পিএসসির, একদম আপনার কি অরিজিনাল ওএমআর শিট থাকবে, এক সেট বইয়ের পিডিএফ থাকবে, ওএমআর এর পিডিএফ থাকবে। তারপর হচ্ছে আপনার কি করা হবে, সিক্রেট গ্রুপে পরিচালিত হবে, মেসেঞ্জার গ্রুপ থাকবে, পিডিএফ পিকচার গ্রুপ থাকবে, পিএসসি রুল সিস্টেম থাকবে, হ্যাঁ পিএসসি রুল সিস্টেম থাকবে। রিমুভ অপশন, অর্থাৎ আপনি পরীক্ষা না দিলে রিমুভ করে দেওয়া, আপনাকে পড়তে বাধ্য করার সিস্টেমটাই রিমুভ অপশন। এটা বাংলাদেশে কোনো এক্সামে থাকে না, এক্সাম ব্যাচে থাকে না। অ্যাটেন্ডেন্স সিস্টেম, এটা বাংলাদেশে কোনো এক্সাম ব্যাচে নেই। এটা থাকবে কোশ্চেন, আচ্ছা কোশ্চেন ডিলিট না, কোশ্চেন অ্যানালাইসিস। আচ্ছা আমরা একটু দুর্যোগের কারণে ইন্টারনেট না থাকলে উপস্থিতি পরীক্ষা কীভাবে দিব, যোগাযোগ করবি সমাবেশী এলাকা ওয়েবসাইটে চালাই, তাই সারাদিন বা সারা নেটে না থাকলে কী করবো? যদি আপনাকে তো মোস্তাফিজুর রহমান ভাই, আচ্ছা এটা সুন্দর প্রশ্ন। কোনো কারণে যেমন এমন হয় যে কোনো এলাকা থাকে, হঠাৎ হয়তো কোনো দুর্যোগের কারণে আজকে কোনো ইন্টারনেট ছিল না, মেসেজ যায় নাই, কল যায় নাই, যদি ইন্টারনেট না থাকে নাম্বারে আমাকে মেসেজ করে রাখবেন, স্যার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজকে এক্সাম ব্যাচে আমরা পরীক্ষা দিতে পারি নাই, ইন্টারনেট প্রবলেম, এরকম একটা কিছু লিখে দিবেন, ঠিক আছে? বা মোস্তাফিজুর রহমান লিখবেন, পি লিখবেন, আমি নাম্বারে মেসেজ করে দিবেন যদি ইন্টারনেট না থাকে। আর ইন্টারনেট না থাকলে মেসেজ তো এটা করবেনই। আর যদি মনে করেন নাম্বারেও মেসেজ যায় না, ইন্টারনেটও নাই, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে আপনি তো হাজিরা অনুযায়ী রিমুভ হবেনি, হওয়ার পর আপনি পরের দিন আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন যে স্যার আমরা হচ্ছে আমাদের এখানে আজকে মোবাইলেও মেসেজ যায় নাই, ইন্টারনেটও ছিল না, সো এই কারণে আমরা পরীক্ষা দিতে পারি না, আমরা আপনাকে অ্যাড করে দিব। তবে আবার দেখেন এরকমটা না হয়, যেমন ব্যাংকে আপনার যখন টাকা দিতে পারতেছিল না, একজনে বলছে ব্যাংকে নর্মালি আপনার কি হয়, ব্যাংকে তাড়াতাড়ি করার জন্য এক মহিলা এসে বলতেছে স্যার বাচ্চা রেখে আসছি,
তাড়াতাড়ি করেন। তো বললাম আপনার দেখে তো বয়স দেখে তো মনে হয় নাতি নাতি রাখার কথা, আপনি বাচ্চা রাখলেন কেমনে? তো 80-90 বছর বয়সে বাচ্চা রেখে আসে, ওনার নাকি বাচ্চা আছে। সো এরকম মিথ্যা কথা বলেন না। একটা কথা বলি, আমি এটা নিয়ে 13তম ব্যাচ। আমার আইকিউ লেভেল, অ্যানালাইসিস এবং প্রেডিকশন লেভেল তো সবাই জানেন। চোরামি করলে বুঝে ফেলতে পারবো কোন এলাকায় আপনি ইন্টারনেট ছিল কিনা, আমি নেটে সার্চ করে দিয়ে দেখবো যে ইন্টারনেট ছিল কিনা। সো মিথ্যা কথা বলবেন না। আপনি একটা কোনো কারণে আলসেমি করে পরীক্ষা দেন নাই, সেটার জন্য আপনি 30 টাকা জরিমানা দিবেন। আর যদি মনে করেন একান্ত প্রবলেমে থাকেন, সেটা আমাদেরকে বলবেন। এরকম সিচুয়েশন যে কোনোভাবেই জানানোর সিচুয়েশন ছিল না, যেমন হসপিটালে ইমার্জেন্সি ছিলেন, অথবা আপনার এরকম বিদ্যুৎ সংকট থেকে শুরু করে নাম্বারও যাচ্ছে না, এরকম সিচুয়েশন হলে রিমুভ হলে রাগ করার দরকার না। নিয়ম অনুযায়ী রিমুভ করছি, পরের দিন সকালে যখন আসবে নেট আসবে, আমাদেরকে একটু বলবেন স্যার এইভাবে প্রবলেম ছিল, আইয়া করতে পারি না, তখন রিমুভ করা হবে না। তবে এরকম না স্যার ঘুমাই গেছিলাম মনে ছিল না, প্লিজ অ্যাড করে দেন, এটা করলেও লাভ হবে না, জরিমানা লাগবে। ঘুমের কারণে, আলসামির কারণে পরীক্ষা মিস করলে ইয়ে হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু কথা বলি। এখানে আমরা আজকে সিলেবাসটা দেখছেন কেউ? আমাদের সিলেবাসটা কীভাবে সাজাইছি? যারা আমাদের ব্যাচের সিলেবাসটা দেখছিলেন, এখানে কি থাকে একটু আমাদের সিলেবাসটা কথা বলি। দেখেন এখানে, দেখেন আমাদের সিলেবাসটা আমরা কীভাবে সাজাইছি। হ্যাঁ, বিষয়, হ্যাঁ, মনে করেন জিকে বাংলাদেশ, প্রাচীন জনপদ, টপিক নাম প্রাচীন জনপদ, টপিক নেম, হ্যাঁ, টপিক নেম। তারপর মনে করেন এখানে কি বিগত, পৃষ্ঠা নাম্বার, মনে করেন এখানে পেজ নাম্বার, এটা হচ্ছে প্রদত্ত পিডিএফের পেজ নাম্বার। আমরা যে পিডিএফটা দিব এটা পেজ নাম্বার। এখানে হচ্ছে কত মার্ক আসতে পারে, কত মার্ক আসবে। মনে করেন এখানে 2 মার্ক আসবে, 2 মার্ক, এখানে 2 মার্ক লেখা থাকবে। আসতে পারে নাকি আসবে নাকি আসবেই, 3 সেকশনে লিখতেছি। আসতে পারে মানে হচ্ছে আসতে পারে, নাও আসতে পারে। আসবে মানে আসার পসিবিলিটিটাই বেশি, আর আসবেই মানে আসবেই, কোনো মিস নেই। এভাবে লিখবে, মনে করেন এখানে আসবেই। তারপর এখানে বিগত নাকি ডিটেলস, মনে করেন বিগত, হ্যাঁ, রিটেনে আসবে কিনা, আসবে। দেখেন তো, একটা সিলেবাসে আপনার বিষয়ের নাম উল্লেখ আছে, টপিকের নাম উল্লেখ আছে, পেজ নাম্বার উল্লেখ আছে, কত মার্ক আসবে এটা উল্লেখ আছে, বিগত নাকি ডিটেলস পড়ানো উল্লেখ আছে, রিটেন আসবে কিনা তা উল্লেখ আছে। ভাই, এই লেভেলের সিলেবাস বাংলাদেশের কোনো এক্সাম ব্যাচে আছে কিনা একটু বলেন তো। ও, তাও আরেকটা আছে নিচে এখানে উল্লেখ আছে যে আজকে কত মার্কের প্রিপারেশন নিলাম, কত মার্কের, তো বাজে লেখা লিখতেছি কেন, একটু সুন্দর করে লিখি। আজকে কত মার্কের প্রস্তুতি হলো, মনে করেন 7 মার্ক, হ্যাঁ, কত মার্কের প্রস্তুতি হলো, 7 মার্কের প্রস্তুতি হলো, বোঝা গেল? এই জিনিসটাও লিখে রাখছি। এরপর আরেকটা কি যেন লিখলাম, মনে করেন জি কেটে দিলাম, মনে করেন ইংলিশের টপিক নাম মনে করেন হচ্ছে নাম্বার, হ্যাঁ, পেজ নাম্বার মনে করেন দিলাম যে মনে করেন 32 থেকে ডট, নাম্বার কত আসতে, মনে করেন 1 মার্ক আসবেই, এখানে থাকবে কি আসবেই, হ্যাঁ, আসবেই। সাজেশন, এটা সাজেশন। বিগত নাকি ডিটেলস, বিগত প্লাস রুলস বুঝে, রিটেনে আসবে কিনা, আসবে না। দেখেন, আপনি একটা বিষয় পাইলেন, টপিকের নাম পারলেন, পেজ নাম্বার পাইলেন, কত মার্ক আসবে পেলেন, বিগত নাকি ডিটেলস পড়বেন, রিটেনে আসবে কিনা, এই লেভেলের ভাই আলোচনা। তারপর আজকে সারাদিন যা পড়ছেন, কত মার্কের প্রিপারেশন নিলেন, 7 মার্কের প্রিপারেশন নিলেন, আপনি আজকে সারাদিন পড়ে কত মার্কের প্রিপারেশন নিয়েছেন, এটা কি বাংলাদেশের কোনো এক্সাম ব্যাচে আছে ভাই? নাই তো। সো আপনি কেন বিসিএস মাস্টার প্ল্যানে ভর্তি হবেন না বলেন তো? আমার সিলেবাসটা আমি পোস্ট করেছি, দেখেছেন কিনা জানি না। সিলেবাসটা দেখার পর আপনাদের কারো কি মনে হয়েছে এরকম ইউনিক আর কোথাও আছে? বলেন না ভাই, এরকম এক্সাম ব্যাচের সিলেবাস কি আর কোথাও আছে? এবারে সিলেবাসটা আমি যে কষ্ট করতেছি রে, আগেরটাও কষ্ট হয়েছে, আগের সব রেডি থাকার পরেও ওই সিলেবাসটাকে এবার আরও মডারেট করতে গিয়ে গত 1 সপ্তাহ ধরে শুধু সাজাবো কীভাবে, কোথায় কী দিব, আর কোন সেকশন অ্যাড করা যায়। যেমন আগে একসাথে সাজেশন থাকতো, এবার কত মার্ক থাকবে স্পেসিফিক লেখা থাকবে। আসবে নাকি আসতে পারে নাকি আসবেই হলে মানে আসবেই মানে আসবেই, আসতে পারে মানে আসতে পারে, নাও আসতে পারে, আসবে মানে আসবে। তারপর প্রিলিতে আসবে নাকি রিটেনে আসবে, এটাও থাকবে। তারপর ডিটেলস পড়বে না বিগত পড়বে, এটাও আছে। আপনি সিলেবাস নিয়ে আর কত সাজানো চান?
কত সাজা, তারপর হচ্ছে দিন শেষে আপনি কত মার্কের প্রিপারেশন নিলেন সেটাও থাকলো। তাহলে আপনি বুঝলেন যে আজকে আমি সারাদিন কুত্তার মতো পরিশ্রম করলাম, কত মার্কের প্রিপারেশন নিয়েছি, 7 মার্কের প্রিপারেশন নিয়েছি বা 10 মার্কের প্রিপারেশন নিয়েছি। এরপরে আপনি আর সিলেবাস নিয়ে কী চান, এখানে হয়তো বাজেভাবে লিখছি আর কি, কিন্তু সিলেবাসটা খুব সুন্দর। তো একটা কথা বলবো, আপনি বাংলাদেশে এর থেকেও বেস্ট সিলেবাস কোথাও পাবেন না। চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ করলাম, এত গোছানো সিলেবাস আপনি পেজে দেখেন একটু, এটা তো আমি আমার বাজে লেখা তো হাতের, তো মনে করেন লিখলাম, কিন্তু আপনি পেজে একটু দেখেন, এর থেকেও বেস্ট সিলেবাস যদি কোথাও পান আমাকে একটু ছবি দিয়েন। এরকম একটা অর্গানাইজ সিলেবাস, রেগুলার এক্সাম, ফাইনাল এক্সাম, ওএমআর শিট, সাজেশন, হ্যাঁ, তারপরে হাজিরা টাকা, রিমুভ অপশন থাকা, মেন্টর হিসেবে আমি থাকা, আর কি চান? সো এইটুক বলবো যে আপনি এরকম লেভেলের সিলেবাস, আমি তো ওপেন চ্যালেঞ্জই করলাম, লাইভ ক্লাসে বলছি। হ্যাঁ, এখন তাসনিম বিনতে মামুন, হ্যাঁ আপু আজকে ভর্তি হয়ে যান, আজকে 12টার মধ্যে ভর্তি হয়ে যান, আর 5টা সিট আছে, 5 জন ভর্তি হতে পারবেন। আসলে সিট শেষ, 30-এর মধ্যে লিমিট চাইছিলাম, পরে আরও 5 জন ভর্তি হয়ে গেছে। তো যেহেতু 5 জনের সেটাকে আমি রাউন্ড ফিগারে নিয়ে নিব, মানে একটা মিল থাকে যাতে 40-এ নিয়ে যাব। সো দেখা যাচ্ছে এখানে 5 থেকে 40, 40-এ গেলে ক্লোজ হয়ে গেছে, এক্সট্রা 5 জন ভর্তি হয়ে গেছে। এরকম সিলেবাস কোথাও নাই। এই যে মোস্তাফিজুর রহমান বলছে, বা মোস্তাফিজুর রহমান শুধু ভাই না, যারা লাইভ ক্লাস দেখতেছেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি, পারলে দেখাক না কেউ। বাংলাদেশে এটাকে এখন কপি করতে পারে, কিন্তু এটার মতো অ্যানালাইসিস করতে পারবে না। এই জন্য আমরা ফুল সিলেবাস একসাথে আপলোড করতে পারি না। অনেকে বলে ফুল সিলেবাস একসাথে দেন ভাই, আর একসাথে দিলে ঘুমাবেন। আমি তো এটা পার ডেতে করি, আমি পেজে সিলেবাস দেওয়ার পরে তাও পরে আবার কাজ করছি, যে আচ্ছা আমি তো লিখলাম যে 2 মার্ক আসবে, এটা আসতে পারে নাকি আসবে, এটাও তো লেখা দরকার। সো পরে আরও এডিট করার পর লিখলাম যে এমন কোনো 1 মার্ক আসতে পারে, মানে আসতে পারে, নাও আসতে পারে, আসবে মানে আসবে, আর আসবেই মানে আসবে। এটা বোমা ফুটা মিস, প্রশ্ন ফুটা কি নেই, মিস নেই। সো এরকম অ্যানালাইসিস তার নাই। এরকম সিলেবাসটা, আরে যদি একটা ডিজিটাল বোর্ড থাকতো, সিলেবাসটা দেখাইলে আপনি মানে পুরো মানে সিলেবাসের উপর আপনি ক্লাস খেয়ে আসতেন। সো সিলেবাসটা হচ্ছে অন্য লেভেলের। তো যারা বিসি মাস্টার প্ল্যানে ভর্তি হন নাই, ভর্তি হয়ে যান, আর 5টা সিট আছে, এরপর ভর্তির সুযোগ নেই। আমার ভর্তি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আগেই, 30টা আগে হয়ে গেছে। সো চাইলে 35 যেহেতু এক্সট্রা হয়ে গেছে, 4-5 জন ভর্তি হয়ে যান, কমপ্লিট হয়ে যাক। আমি আপনাকে এইটুকু বলবো, আপনি একটা বাচ্চাকে যেভাবে ধরে যে এই টপিকটা পড়লে কত মার্ক পাবো, এটার অ্যান্সার আছে। এটা কি বিগত পড়বো নাকি স্যার ডিটেলস পড়বো, বিগত নাকি ডিটেলস লেখা আছে। এটা পড়লে কি পিলিতে কাজে আসবে নাকি রিটেনও আসবে, এটাও আছে। আজকে সারাদিন কত মার্কের প্রিপারেশন নিলেন, ওইটাও আছে। এটা কি শুধু মুখস্থই পড়বেন নাকি মানে কিছু বেসিক বুঝে পড়তে হবে, তাও আছে। আর কত কি চান, একটা সিলেবাসে এর থেকেও বেস্ট অ্যানালাইসিস পারবে না। সো এখানে এটা হবে না। হ্যাঁ, সো এটা ভর্তি হলে আপনি এই সেগমেন্টগুলো পাবেন এখানে। হ্যাঁ, যারা ভর্তি হবেন তারা এই জিনিসগুলো পাবেন। আজকে আমরা আলোচনা করছি সিলেবাসটা, তো ডিজিটাল বোর্ডটা না থাকার আফসোস থাকি গেল রে। ডিজিটাল বোর্ড থাকলে সিলেবাসটা দেখালে ভালো হতো। আচ্ছা, এই হচ্ছে কথা। তো যারা ভর্তি হয় তারা ভর্তি হয়ে যাবেন। আর এই তো আগামীকালকে আমরা, আচ্ছা ব্যাচ কখন শুরু হবে আমরা ব্যাচে গ্রুপে আলোচনা করব। আর কালকে যদি সময় পাই আমরা একটা গণিতের সাজেশন ক্লাস নিতে পারি, তাও যদি সময় পাই, অথবা যেহেতু নতুন ব্যাচ শুরু হচ্ছে একটু ব্যস্ততা থাকবে, তাও শিওর না, এ আর কি। তো যারা ভর্তি হয় তারা আজকে ভর্তি হয়ে যাবেন। আজকে আমরা ক্লাস শেষ করতেছি, ওই দিক থেকে ইশারা আসতেছে তাড়াতাড়ি শেষ করে ফেলতে। মধ্যপ্রাচ্যে নাকি হামলা শুরু হয়েছে। তো যাই হোক, আমারও ঠিক আছে। আমরা তাহলে আজকে আমাদের ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ করলাম। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি, আর আশা করছি আপনাদের সকল প্রশ্ন অ্যান্সারটা এখানে পেয়ে যান। স্যার আমি ভর্তি হব, হ্যাঁ এখনই পেজে এখনই নক করেন, আপনি আজকে ভর্তি হয়ে যান। কারণ 5 জন আছে, তো 5 জনের পড়ার সুযোগ নেই, 40 জন আমরা হাজিরা রাখতে পারবো না, পরে পেজে নক করেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে কোনো একটা ক্লাস নিয়ে, সাজেশন ক্লাস নিয়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।